নমস্কার সবাইকে। প্রতিলিপি আয়োজিত আজকের এই ওয়েবিনারে সবাইকে প্রথমে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আজকের ওয়েবিনারটা অ্যাটেন্ড করার জন্য প্রথমে ধন্যবাদ আপনাদের। তো বেসিক্যালি আমরা আপনাদের মেসেজের মাধ্যমে জানিয়েছিলাম যে আজকের ওয়েবিনারটা কেন করতে চলেছি আমরা। এর আগে দুটো ওয়েবিনার করেছি আমরা, এটা আমাদের প্রতিলিপি বাংলার 3 নম্বর ওয়েবিনার। এই ওয়েবিনারটার গুরুত্ব কি, বিষয় কি, সেগুলো কিছু আমরা মেসেজে লিখে জানিয়েছিলাম, আর বাকি আজকে আমরা আলোচনা করব। তো অনেকেই জয়েন করে গেছেন, আমি অপেক্ষা করছিলাম বাকিদের জন্য। তো বাকিরা একে একে এখনো জয়েন করছেন, তা আমি আর অপেক্ষা না করে শুরু করে দিচ্ছি, কারণ ওয়েবিনার হয়ে গেলে তার রেকর্ডিংও পরে পাঠিয়ে দেওয়া হয়, সেখান থেকেও যারা মিস করে যাবেন তারা দেখে নিতে পারবেন। আর শুরু করার আগে একটা দুটো জিনিস। প্রথম কথা হচ্ছে, আজকে যে প্রেজেন্টেশনটা আমি সামনে রাখছি, প্রেজেন্টেশনটা কিন্তু ইংরেজি ভাষাতেই থাকছে, কিন্তু আমি আপনাদের সম্পূর্ণ বিষয়টি বাংলাতে এক্সপ্লেন করব আপনাদের সামনে, এবং আরো ডিটেলসে আরো ইলাবোরেটলি আপনাদের সমস্ত কনসেপ্ট গুলো বুঝিয়ে দেবো। আর এছাড়া যদি ওয়েবিনার চলাকালীন কোনো প্রশ্ন থাকে আপনাদের, যে কোনো বিষয় হতে পারে প্রতিলিপিতে আপনার লেখা সম্পর্কে, আপনি প্রশ্নটা লিখে রাখবেন। ওয়েবিনারটা আমাদের কমপ্লিট হয়ে গেলে আমি লাস্টে 10 মিনিট 15 মিনিট সময় নিয়ে কয়েকটা বাছাই করা প্রশ্নের আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ওয়েবিনারটা আমরা শুরু করছি। তো ওয়েবিনারটার আজকের যেটা বিষয়, যে আমরা এটা নাম দিয়েছি যে প্রতিলিপিতে সেরা যে প্রেমের গল্পগুলো, সব থেকে জনপ্রিয়, সব থেকে ভাইরাল, সব থেকে বেস্ট সেলিং যে প্রেমের গল্পগুলো, সেগুলোর মধ্যে মিল কোথায়। জানুন প্রতিলিপিতে একজন জনপ্রিয় লেখক হয়ে ওঠার সিক্রেট রেসিপি। তো এই যে ওয়েবিনারটার এটা বিষয়টা কি, যে কেন আমরা এরকম একটা ওয়েবিনার করার প্ল্যান করলাম, এক্স্যাক্টলি আমাদের কি চাইছি, আমরা ওয়েবিনারটার থ্রুতে আপনাদের কি জানাতে চাইছি। তো আজকের ওয়েবিনারটা আমি প্রথমেই বলে রাখি, আজকের এই সম্পূর্ণ আলোচনাটা, আজকে কিন্তু বেশিক্ষণ হয়তো ওয়েবিনারটা হবে না, আমরা আশা করছি 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। এটা প্রচন্ড গুরুত্বপূর্ণ, প্রচন্ড ইম্পর্টেন্ট তাদের জন্য, এক, যারা প্রতিলিপিতে সিরিয়াসলি লেখালেখিটা করেন; দুই, যারা প্রতিলিপিতে একজন জনপ্রিয়, একজন এস্টাবলিশড লেখক হতে চান ভবিষ্যতে; তিন, যারা প্রতিলিপি থেকে লিখে তাদের নিজস্ব একটি একটি প্যারালাল ইনকাম, একটা লেখা থেকে রয়্যালটি প্রতি মাসে অর্জন করতে চান; এবং যারা প্রতিলিপিতে নিজের লেখাকে ভাইরাল করতে চান, যারা অনেক ফলোয়ার্স পেতে চান। আজকে হয়তো আপনার 5,000 ফলোয়ার্স কি 500 ফলোয়ার্স, আপনি কালকে তার থেকে 10 গুণ বেশি ফলোয়ার্স পেতে চান, তাদের জন্য। তো এই যে ওয়েবিনারটা, এটার কন্টেন্টটা, এটার বিষয়বস্তুটা আমরা কিভাবে পেলাম, প্রথমে সেটা বলি। যে প্রতিলিপি অ্যাপে টোটাল 12টা ভাষায় সমস্ত অথর্সরা লেখেন। আমাদের প্রত্যেকটা ভাষায় হাজার হাজার মানুষ আছে, সব মিলিয়ে টোটাল 3 লাখেরও বেশি লেখক এখানে লেখেন। তো এখানে আমরা শুধুমাত্র সেই গল্পগুলোকে বেছে নিয়েছিলাম যেগুলো হচ্ছে প্রেমের গল্প, এবং শুধুমাত্র প্রেমের গল্প হলেই হবে না, যেগুলো মোস্ট ভাইরাল কন্টেন্ট, মানে সব থেকে ভাইরাল, সব থেকে বেশি পাঠক পড়েছেন, সব থেকে বড় বড় উপন্যাস যেগুলো প্রচুর রিভিউ, প্রচুর কমেন্টস, প্রচুর মানুষ সেগুলো পড়ে থাকেন, সেই ধরনের কন্টেন্ট গুলো আমরা প্রত্যেকটা ভাষা থেকে বেছে নিয়েছিলাম। তো বেছে নেওয়ার পর সেগুলোর উপরে আমরা একটা অ্যানালিসিস করব। বিভিন্ন প্যারামিটার সেই প্রত্যেকটা গল্পগুলোকে ভেঙে নেওয়া হয়, তারপর সেই প্রত্যেকটা প্যারামিটারসে আমরা একটা ডেটা অ্যানালিসিস করি। যে আমাদের লক্ষ্য ছিল যে এই যে প্রত্যেকটা ভাষাতে এত মানুষ লিখে জনপ্রিয় হচ্ছেন এবং এত এত লেখা ভাইরাল হচ্ছে, এই ভাইরাল লেখাগুলোর মধ্যে কি কিছু কমন থাকে, না এটা এমনি হয়ে যায়, জাস্ট এটা কপালের বিষয়, ভাগ্যের বিষয় যে লিখলে ভাইরাল হয়ে যাবে, না এমন কিছু সিক্রেট আছে, এমন কিছু কমন আছে যেটা অ্যাকচুয়ালি প্রতিলিপিতে পাঠক নিচ্ছে, পাঠকরা ভালোবাসছেন, যার জন্য এই ধরনের লেখাগুলো এত পপুলার হয়ে যাচ্ছে। তো সেই ডেটা অ্যানালিসিসটা করার পর আমরা কিছু কিছু কমন প্যাটার্ন, কিছু কিছু কমন ফ্যাক্টর দেখতে পেয়েছি, যেগুলো এই প্রত্যেকটা গল্পের মধ্যেই কিন্তু অল্প বিস্তর প্রত্যেকটা গল্পের মধ্যে আছে, অন্তত বেশিরভাগ গল্পের মধ্যেই আছে। তো সেই কমন ফ্যাক্টর গুলো, সেই কমন বিষয়গুলো কিন্তু আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব,
একটা একটা করে শেয়ার করব, ছোট ছোট পয়েন্টসে শেয়ার করব। এই শেয়ার করার উদ্দেশ্য একটাই, যে যে আপনি জানতে পারবেন যে প্রতিলিপিতে পাঠকরা কি ধরনের গল্প পড়তে পছন্দ করছেন। আপনি ভবিষ্যতে যখন কোনো গল্প লিখবেন, তখন আপনার অলরেডি জানা থাকবে যে কি ধরনের গল্প ম্যাক্সিমাম বেস্ট সেলার হচ্ছে, ম্যাক্সিমাম ভাইরাল হচ্ছে প্রতিলিপিতে, বিভিন্ন কমিউনিটিতে। তো আপনার একটা আগে থেকে একটা কনসেপ্ট তৈরি হয়ে থাকবে। আপনি সেই মতো কিছু কিছু এলিমেন্টস আপনার এরপর আপনি যে গল্প লিখবেন, যে উপন্যাস লিখবেন, তার মধ্যে কিন্তু বুদ্ধি করে করে ঢুকিয়ে দিতে পারেন, বুদ্ধি করে করে ইনক্লুড করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার গল্পটারও কিন্তু সেই রকমই ভাইরাল হয়ে যাওয়ার একটা বড় একটা সুযোগ থাকবে এরপরে। তো আমরা শুরু করছি স্লাইড বাই স্লাইড। তো প্রথমে আমরা কথা বলে নেব যে কি কি প্যারামিটারস এর উপর আমরা এই পুরো ডেটা অ্যানালিসিসটা করেছিলাম, এবং তারপর বলবো তার থেকে আমরা কি কি ইনপুটস পেয়েছি, কি কি জিনিস জানতে পেরেছি। আচ্ছা, প্রথমে প্যারামিটারস গুলো হচ্ছে, প্রথমে ধরুন স্টোরি সেটিং লেখা আছে। স্টোরি সেটিং বলতে একটা গল্প তার আঙ্গিকটা কি, সেই গল্পটা কোন আঙ্গিকে লেখা হয়েছে, সেই গল্পটার সময়সীমাটা কি, সেটাকে আমরা স্টোরি সেটিং বলে একটা প্যারামিটার ধরে নিয়েছিলাম। এরপর একটা প্যারামিটার নিয়েছিলাম যে গল্প লেখার যে ভাষা, কোন ভাষা ব্যবহার করে গল্পটা লেখা হয়েছে, কি ধরনের ভাষা ব্যবহার করা হয়েছে, কি ধরনের শব্দ, কোনো লম্বা লাইন ব্যবহার করা হয়েছে, ছোট ছোট লাইন ব্যবহার করা হয়েছে, অনেক ডায়ালগস ব্যবহার করা হয়েছে, সেগুলো আমরা নিয়েছিলাম। কি ধরনের গল্প, গল্পের শুরুটা কিভাবে হচ্ছে, গল্পটা শেষ কিভাবে হচ্ছে, গল্পের যে মেল লিড থাকে আর ফিমেল লিড থাকে, মানে গল্পের যে একজন নায়ক আর একজন নায়িকা, তো তারা কেমন হচ্ছে, ছেলে চরিত্রটি কেমন হচ্ছে, মেয়ে চরিত্রটি কেমন হচ্ছে, কখন তাদের প্রথম সাক্ষাৎ হচ্ছে। এই মানে এই যে বেশিরভাগ যে ভাইরাল গল্পগুলো, তাতে যদি আমি একটা কমন ফ্যাক্টর দেখি, তাহলে কোন পর্বে, প্রথম পর্ব, মাঝখানে, অনেকটা পরে, কোন জায়গাতে তাদের প্রথম সাক্ষাৎ হচ্ছে, কিভাবে তাদের সম্পর্ক গড়ে উঠছে, কিভাবে এই গল্পগুলোর মধ্যে একটা ইউনিকনেস আনা হয়েছে, লেখক কিভাবে একটা ইউনিকনেস, যে একটা স্ট্যান্ড অ্যাপার্ট, যে বাকি গল্পগুলো থেকে আমার গল্পটা আলাদা, বাকি যতই গল্প পড়ুন আমার গল্পটা পড়লে আপনার মনে থেকে যাবে। কিভাবে? যে আমার চরিত্রদের নাম মনে থেকে যাবে, অন্য কিছু মনে থেকে যাবে। তো কি কি সিক্রেট রেসিপি ব্যবহার করছেন এই ধরনের ভাইরাল লেখকরা এই ধরনের গল্পগুলিতে, সেই কমন ফ্যাক্টর গুলো আমরা একটা একটা করে দেখে নেব। প্রথমে আসি আমরা হচ্ছে স্টোরি সেটিং, মানে আপনার গল্পের যে আঙ্গিক, আপনার গল্পের যে সময়সীমা, সেখানে। তো প্রতিলিপি অ্যাপে 12টা ভাষা জুড়ে আমরা যে বেস্ট সেলার প্রেমের গল্পগুলো বেছে নিয়েছিলাম, তার যে গল্পের সময়, কোন সময়ের গল্প লেখা হচ্ছে, কোন ধরনের কোন আঙ্গিকে গল্প লেখা হচ্ছে, সেক্ষেত্রে আমরা কিছু কিছু কমন ফ্যাক্টর পেয়েছি। প্রথম হচ্ছে এই যে গল্পগুলো, এই প্রত্যেকটা গল্প হচ্ছে এখনকার মানে আজকের দিনে দাঁড়িয়ে বাস্তব জীবন থেকে উঠে আসা গল্প। পাঠকরা কোনো বাস্তব ঘটনা বা ধরুন কোনো বর্তমান সময়ের পরিস্থিতি তার সাথে খুব সহজে কানেক্ট করতে পারে। যখন কোনো একটা গল্প পড়ছেন তারা তারা আজকে ধরুন আজকের দিনের কোনো কিছু নিয়ে আপনি লিখছেন, আজকের কোনো ঘটনা, আজকের কোনো বাস্তব থেকে উঠে আসা ঘটনা, তারা সহজে পড়ার সময় তার সাথে কানেক্ট করতে পারে। কিন্তু যদি ধরুন গল্পটা সমসাময়িক হচ্ছে না, বা ধরুন আপনি আগের কোনো একটা হিস্টোরিক্যাল একটা স্টোরি লিখছেন, একটা ইতিহাস থেকে তুলে আনছেন কোনো একটা সময়কে, তাহলেও সেই সময়টার যে বাস্তব ঘটনা, সেই সময়টার অনুযায়ী যে চরিত্র, যে সমাজ, যে সমাজের গল্প, তখনকার পোশাক আশাক, খাওয়া দাওয়া, কথাবার্তা, সেই সময়টাকে যদি তুলে আনা যায়, সেক্ষেত্রে কিন্তু পাঠক কানেক্ট করতে পারেন। আমি যদি আজকের দিনে দাঁড়িয়ে লিখি, তাহলে আজকের দিনের কথা আমাকে লিখতে হবে, তবে পাঠক কানেক্ট করছেন। আর যদি আমি আগের কোনো সময়কে তুলে আনি, ইতিহাসের কোনো সময়কে তুলে আনি, তাহলে সেই সময়তে আমাকে নিজেকে প্রথমে যেতে হবে, নিজেকে পুরোপুরি ট্রান্সপোর্ট করতে হবে, তারপর সেই সময়কার অনুযায়ী আমার পুরো গল্পের সেটিংটাকে বানাতে হবে, তবেই কিন্তু পাঠক সেখানে কানেক্ট করবে। এবং একটা পয়েন্ট আমরা দেখেছি যে কিছু কিছু ক্ষেত্রে যখন প্রেমের গল্পে কোনো ঐতিহাসিক একটা অ্যাঙ্গেল আনা হয়, সেক্ষেত্রে কিন্তু পাঠকদের এটা একটা বিশেষভাবে একটা রোমাঞ্চকর অনুভূতি দেয়,
সাসপেন্স, একটা থ্রিলিং একটা এক্সপিরিয়েন্স দিচ্ছে পাঠকদের জন্য। এই ধরনের গল্প চলছে। এছাড়া পরের পয়েন্টটা দেখছি যে এই ধরনের যে বেশিরভাগ জনপ্রিয় গল্পগুলি সেগুলি একটা বড় শহর থেকে শুরু হয়। যেমন ধরুন দিল্লি, মুম্বাই, কলকাতা, ব্যাঙ্গালোর, এরকম একটা বড় টায়ার 1 সিটি, টায়ার 2 সিটি, সেখান থেকে গল্পগুলো শুরু হচ্ছে। এখানে এই যে শহরটা, এই শহরটা কিন্তু পুরো গল্পটাতে একটা বড় ভূমিকা পালন করছে। গল্প যত এগোতে থাকছে, আপনি ধরুন শুরু করলেন, পর্ব 1 পড়লেন, 2 পড়লেন, তো গল্প যত এগোতে থাকছে, গল্পের চরিত্ররা, যারা গল্পের প্রধান চরিত্র বা পার্শ্ব চরিত্র আছে, তারা সেই শহরের বিভিন্ন জায়গাগুলিতে যাচ্ছে। যেমন ধরুন একটা গল্প কলকাতাতে লেখা হয়েছে, তাহলে সেই চরিত্ররা তারা আজকে মিলেনিয়াম পার্কে যাচ্ছে, তারা পার্ক স্ট্রিটে যাচ্ছে, তারা হাওড়া ব্রিজে যাচ্ছে, তারা হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরছে। যদি মুম্বাইতে লেখা হয়ে থাকে, তাহলে তারা আজকে চার্চ গেট যাচ্ছে, তারা মুম্বাইতে মেরিন ড্রাইভে যাচ্ছে। এটা কেন হচ্ছে? ধরুন পার্ক স্ট্রিটে দুটো মানে একটা কাপল, একটা ছেলের একটি মেয়ে, তারা দুজনে হাত ধরে হাঁটছে পাশাপাশি, এবং সেইখানে তাদের সাথে কিছু একটা ঘটছে। হতে পারে কোনো একটা তাদের বন্ধুর সাথে দেখা হয়ে যাচ্ছে, বা তারা সেখানে বসে প্রেমের কথা বলছে, বা সেখানে কিছু একটা থ্রিলিং হঠাৎ করে একটা এলিমেন্ট চলে এলো, কোনো একটা সাসপেন্স ক্রিয়েট হয়ে গেল সেখানে। কিন্তু শহর এবং শহরকে কেন্দ্র করে যে বিভিন্ন জায়গাগুলো, সেটা কেন ইম্পর্টেন্ট? সেটা ইম্পর্টেন্ট হচ্ছে যে এই যে জায়গা এবং জায়গাগুলোর উল্লেখ গল্পের মধ্যে, সেগুলো কিন্তু আপনার গল্পকে একটা বাস্তবিকতার একটা ছোঁয়া দিচ্ছে। পাঠকরা অনুভব করছেন যে তাদের আশেপাশে বা তাদের চেনা জায়গাতেই কিছু একটা ঘটে চলেছে। তাই পাঠকরা এই ধরনের গল্প পড়তে কিন্তু পছন্দ করছে। তাই এটা কিন্তু সেকেন্ড পয়েন্ট, যেটা আমরা কমন ফ্যাক্টর লক্ষ্য করেছি, যে একটা বড় শহর থেকে শুরু হচ্ছে, এবং সেই গল্পের যত চরিত্র আছে তারা কিন্তু সেই শহরের বিভিন্ন জায়গাতে কিন্তু বিভিন্ন ধরনের মানে প্রসঙ্গ, বিভিন্ন প্রসঙ্গ হতে পারে একটা গল্পের মধ্যে, সে বিভিন্ন কাজে হতে পারে, ঘুরতে হতে পারে, তারা কিন্তু বিভিন্ন জায়গাতে যাচ্ছে, সেইখানে বিভিন্ন কিছু করছে। পয়েন্ট আমরা দেখেছিলাম যে কোন সময়ে কি ধরনের লেখা লিখবেন, বাস্তবিকতার ছোঁয়া দেওয়া আপনার লেখাকে। যে লেখা বাস্তবিক যত হচ্ছে, যে লেখা যত কানেক্ট করতে পারছে মানুষ, আমার নিজের সাথেই মনে হচ্ছে হচ্ছে, বা আমার চেনা কোনো পাশের মানুষটার সাথে হচ্ছে, তারা সেই লেখার সাথে কানেক্ট করছেন, সে ধরনের লেখা ভাইরাল হচ্ছে। আর সেকেন্ড পয়েন্ট আমরা বললাম যে কোথা থেকে শুরু হচ্ছে, ম্যাক্সিমাম গল্পগুলো একটা বড় শহরকে বেস করে হচ্ছে। এবার চলে যাই আমরা 3 নম্বর পয়েন্টে। আচ্ছা, একজন লিখেছিলেন যে কোনো সাউন্ড আসছে না। আমি অনেকক্ষণ ধরেই শুরু করে দিয়েছি এই পুরো ওয়েবিনারটা, আপনারা সাউন্ড পাচ্ছেন কি? একটু আমাকে কমেন্ট বক্সে যদি লিখে যান। সাউন্ড পেতে অসুবিধা হচ্ছে কোনো? হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে, ধন্যবাদ। তো আমি পরের পয়েন্টটাতে চলে যাই। পরের পয়েন্টটাতে আমরা দেখেছি যে এই ধরনের যে বেশিরভাগ গল্পগুলো, সেই গল্পগুলোতে 3-4 জন সদস্যের একটা পরিবার থাকে, এবং সেই পরিবারের প্রত্যেকেই, মানে প্রত্যেকটা সদস্য, শুধুমাত্র প্রধান চরিত্র নয়, সেই পরিবারের প্রত্যেকটা সদস্য এই ধরনের যে বেস্টসেলার প্রেমের গল্পগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই যে পরিবারটি, পরিবারটি মূলত উচ্চ মধ্যবিত্ত বা ধনী একটি পরিবার। তাই শহরের যে আঙ্গিকটা, যেটা আমি প্রথম পয়েন্টে বলেছিলাম, যে বড় শহরের যে আঙ্গিকটা, সেটা কিন্তু গল্পের এই চরিত্রদের আরো বেশি করে একটা প্রাসঙ্গিকতা এনে দিচ্ছে, আরো বেশি রিয়েলিস্টিক করে তুলছে আপনাদের সামনে, তো পাঠকের সামনে। ঠিক আছে? তো এটা থার্ড পয়েন্ট, যে এই ধরনের ম্যাক্সিমাম গল্পগুলোতে আমরা দেখছি যে একটা পরিবার থাকছে, 3-4 জন সদস্যের একটা পরিবার, এবং প্রত্যেকের মানে নিজের নিজের মতো করে একটা ভালো রকম ভূমিকা পালন করছে গল্পের মধ্যে। এই পরিবারটি মূলত উচ্চ মধ্যবিত্ত, ধনী একটি পরিবার, মেবি ব্যবসায়ী পরিবার, বা বড় কোনো পোস্টে চাকরি করছে সেরকম পরিবার।
প্রধান চরিত্র সেই হতে পারে ছেলে চরিত্র, হতে পারে মেয়েটির চরিত্র, সেই পরিবার থেকে আসছে। কখনো এমনও দেখা যাচ্ছে যে প্রধান চরিত্রদের মধ্যে একজন, তারা একটি ধনী বা উচ্চ মধ্যবিত্ত পরিবার থেকে আসছে, এবং অন্যজন নিম্ন মধ্যবিত্ত একটা পরিবার থেকে উঠে আসছে। তো এই যে ক্ল্যাশটা দেখানো হচ্ছে, এটাও কিন্তু কিছু কিছু গল্পে খুব ইম্পর্ট্যান্ট হয়ে উঠছে, যে বিভিন্ন ছোটখাটো বিষয় নিয়ে যে একটা পারিবারিক একটা দ্বন্দ্ব, একটা পারিবারিক ক্ল্যাশ তৈরি হচ্ছে, যেখানে হয়তো ছেলেটি ধনী পরিবারের, মেয়েটি গরিব পরিবারের, কি উল্টোটা। এই ধরনের যখনই একটা প্রেমের গল্প তার এই ধরনের সেটিং এ তৈরি হচ্ছে, তখন কিন্তু একটা পারিবারিক ক্ল্যাশ তৈরি হচ্ছে। এই বাড়ির প্রত্যেকটা সদস্যদের সাথে সেই বাড়ির সদস্যদের কিভাবে সেই ক্ল্যাশ পেরিয়ে গল্পটা এগিয়ে চলেছে, কিভাবে বিভিন্ন বাধাবিঘ্ন পেরিয়ে আহ এখানকার যত ক্যারেক্টার্স আছে তারা নিজেরা গ্রো করছে এবং প্রেমের গল্পটার সাথে সাথে এগিয়ে চলেছে, এবং আলটিমেটলি প্রেমটা পূর্ণতা পাচ্ছে কি পাচ্ছে না। তো এই ধরনের গল্পগুলো কিন্তু বিশেষভাবে জনপ্রিয়তা পাচ্ছে, যেখানে একটা ক্ল্যাশ দেখানো হচ্ছে। ঠিক আছে, এছাড়া আমি পরের পয়েন্টে চলে যাচ্ছি। পরের পয়েন্টে এটা লেখা আছে যে কোনো প্রেমের গল্পে, ধরুন কোনো রিয়েলিস্টিক একটা দৃশ্য তৈরি করা, কোনো গল্পের মধ্যে একটা বাস্তব জীবনের একটা আভাস দেওয়ার একটা দারুণ উপায়, একটা রিয়েলিস্টিক সিন তৈরি করছে না। হ্যাঁ, তো ধরুন যে চরিত্রকে আপনি বানিয়েছেন, যে চরিত্রগুলো আপনি ডেভেলপ করবেন, কি মূল গল্পের পাশাপাশি বিভিন্ন পার্শ্ব চরিত্র আছে বা বার্ষিক ঘটনাক্রম আছে, যেগুলো আপনি সাজিয়ে তুলবেন ছোট ছোট করে, সেইগুলোকে কিন্তু বিভিন্ন রিয়েলিস্টিক সিন তৈরি করে আপনি ডেভেলপ করতে পারেন। যেমন ধরুন কোন শহরের কোন কলেজে পড়ছে এরকম একটা কাপল, তাদের যে প্রেমের গল্প, সেটা কিন্তু গ্রামে বসবাসকারী চরিত্রগুলোর প্রেমের গল্পের মতো হবে না, সেটা কিন্তু আলাদা, সম্পূর্ণ আলাদা হবে। কারণ এক্ষেত্রে কিন্তু যারা প্রধান চরিত্র বা যারা পার্শ্ব চরিত্র বা তাদের স্থান, তাদের বাড়ি যেখানে, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য, কথা বলার ধরন, বন্ধু বান্ধব, আচার আচরণ বা তাদের পারিপার্শ্বিক জীবনযাত্রা, এই সবগুলো কিন্তু একেবারে আলাদা। তাই আপনি যখন আজকে একটা শহরের কোনো কাপলের প্রেমের গল্প লিখছেন, সেক্ষেত্রে আমার লেখার স্টাইল যেমন হবে, সেক্ষেত্রে আমার লেখার ভাষা যেমন হবে, সেটা যেন শহরের মতোই রিয়েলিস্টিক হয়, বাস্তবিক হয়, যেন মনে হয় যে আমি শহরের প্রেমের গল্পই পড়ছি। আবার ঠিক উল্টোটা, যখন কোনো গ্রামের কোনো প্রেমের গল্প লিখছি, তখন তারা কিভাবে কথা বলবে, তারা কোথায় গিয়ে দেখা করবে, তাদের মধ্যে প্রথম সাক্ষাৎ কেমন হবে, তাদের বাড়ির লোকের চিন্তা ভাবনা কেমন হবে, গ্রামের লোকের অ্যাসপিরেশন, শহরের লোকের অ্যাসপিরেশন, সেগুলো কিন্তু পুরো আলাদা। তো মোদ্দা কথা হচ্ছে আপনার গল্পটাকে রিয়েলিস্টিক করে তোলা। যে ধরনের গল্পগুলো রিয়েলিস্টিক হচ্ছে, আমরা লক্ষ্য করছি এই ধরনের গল্পগুলোই কিন্তু বেস্টসেলার হচ্ছে, কারণ পাঠক কানেক্ট করতে পারছে। এই ধরনের গল্পগুলো কিন্তু পাঠক নিজের সাথে মিল খুঁজে পাচ্ছে। তাই জাস্ট একটা সিঙ্গেল পয়েন্ট, যে যখন আপনারা কোনো চরিত্রদের তৈরি করবেন, এটা মাথায় রাখবেন, সেই চরিত্রদের চারপাশের যে জগৎ, সেটা কিন্তু সব সময় সেই চরিত্রদের গঠনে, বর্ণনায়, তাদের স্বভাবে, ভাষায়, তাদের সংলাপে বিশেষ করে প্রভাব ফেলবে। আমি আমার নেক্সট পয়েন্টে চলে যাচ্ছি। আমার পরের পয়েন্ট হচ্ছে যে গল্পের ভাষা বা বর্ণনা, যে এই ধরনের বেস্টসেলার যে গল্পগুলো, সেগুলোর মধ্যে কি কমন ফ্যাক্টর আমরা খুঁজে পাচ্ছি গল্পের ভাষা এবং ডেসক্রিপশন বা বর্ণনা। তো বেশ কিছু ইন্টারেস্টিং পয়েন্টস আছে। প্রথম হচ্ছে যে এই যে বেশিরভাগ বেস্টসেলিং গল্পগুলো, এই ধরনের গল্পে ঘটনার যে ডেসক্রিপশন, যে যে বিস্তারিত বর্ণনা, আমি একটা কিছু লিখছি, তার একটা একটা প্যারাগ্রাফ জুড়ে আমি বর্ণনা লিখলাম, ঠিক আছে, এই যে বর্ণনা, সেটা কিন্তু তুলনামূলকভাবে কম, সেটা কিন্তু কম। বরং ঠিক উল্টো দিকে চরিত্রদের মধ্যে সংলাপের পরিমাণ কিন্তু অনেক বেশি। মাথায় রাখবেন,
এক একটি প্ল্যাটফর্মে কিন্তু এক এক ধরনের পাঠকদের কমিউনিটি থাকে। এক একটা প্ল্যাটফর্মে সাকসেসফুল হওয়ার, এক একটা প্ল্যাটফর্মে নিজের জায়গা তৈরি করে নিতে হলে আপনাকে প্রথমে প্ল্যাটফর্মকে বুঝতে হবে। প্রতিলিপির প্ল্যাটফর্মকে যাতে আপনারা বুঝতে পারেন, সেই জন্য আমরা কিন্তু প্রচন্ড খাটছি, আপনাদের কাছে বারবার এই ছোট ছোট পয়েন্টস গুলো তুলে ধরছি। একটু নোট ডাউন করে নিন বিষয়গুলো। পাঠকদের যদি বুঝতে পারেন, তবেই কিন্তু আপনি সেই ধরনের পাঠকদের কাছে নিজের গল্পকে পৌঁছে দিতে পারবেন, বা নিজের গল্পকে একটু এদিক ওদিক করে শেপ করতে পারবেন যাতে সেটা ভাইরাল হয়ে ওঠে। তো আমাদের প্রতিলিপিতে যত বেস্ট সেলিং গল্প, সেটা কিন্তু আমরা দেখছি বিস্তারিত বর্ণনা, বড় বড় প্যাসেজ, বড় বড় ডেসক্রিপশন, এগুলো কিন্তু তুলনামূলকভাবে কম। বরং ঠিক উল্টোটা, চরিত্রদের মধ্যে সংলাপের পরিমাণ কিন্তু বেশি। এখানে গল্পের সমস্ত চরিত্ররা একে অন্যদের সাথে কথা বলতে স্বচ্ছন্দ। সংলাপ এখানে পাঠকদের আকৃষ্ট করে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোনো গল্পের সংলাপ যে কোনো চরিত্রদের মধ্যে সে সংলাপ হতে পারে, কিন্তু এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যে আমার যে ডায়ালগস, সেই ডায়ালগসটাকে আমি কত স্ট্রং করব, কত ভালো করে বানাবো, কত সেটা আমার ভেতরে ছুঁয়ে যাবে একটা ডায়ালগ। আর এছাড়া এই সংলাপগুলো বেসিক্যালি প্রতিলিপিতে আমরা দেখেছি এই গল্পগুলোতে যখন ডায়ালগস গুলো লেখা হচ্ছে, এটা অনেকটা যে সিনেমার চিত্রনাট্য লেখা হয়, সেই ধরনের পাঠককে একটা ফিল এনে দিচ্ছে, যে একটা সিনেমা বা ওয়েব সিরিজ বা সিরিয়ালের মতো একটা ফিল এনে দিচ্ছে তাদের, যে তাদের মনে হচ্ছে যে তারা চোখের সামনে পুরো ঘটনাটা ঘটতে দেখছেন, এবং তারা সেই চরিত্রদের দেখতে পাচ্ছেন এবং তাদের কথা শুনতে পাচ্ছেন, তাদের সংলাপটা শুনতে পাচ্ছেন। তাই ম্যাক্সিমাম পোর্শন অফ রিডার্স আমাদের প্রতিলিপিতে, তারা কিন্তু যে সমস্ত গল্পে সংলাপ বেশি সেগুলো পড়তে পছন্দ করছেন। পরের পয়েন্টে যাচ্ছি। আমরা এই ধরনের গল্পগুলোর মধ্যে কোনো কিছু, ধরুন ডেসক্রিপশন দেওয়ার সময় বড় ডেসক্রিপশন তো পাঠক পছন্দ করছে না, তাহলে সেক্ষেত্রে কি দেখেছি, ছোট ছোট অনুচ্ছেদ এবং ছোট বাক্য ব্যবহার করার একটা প্রবণতা দেখেছি। যে বাক্যগুলো খুব বড় নয়, খুব লেন্দি নয়, খুব জটিল বাক্য নয়, ছোট ছোট বাক্য, যতটা মানে একদম সিম্পলিফাইড করে রাখা যায় সেরকম সেই রকম একটা খুব সিম্পলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে লেখা এক বাক্য, ছোট ছোট বাক্য, এবং ছোট ছোট প্যারা, ছোট ছোট অনুচ্ছেদ করে কোনো ডেসক্রিপশন দেওয়া, এই একটা প্রবণতা আমরা দেখেছি। লম্বা অনুচ্ছেদ বা লম্বা জটিল বাক্য পড়ার আগ্রহ কমিয়ে দিচ্ছে, এটাও আমরা দেখেছি। যে পর্ব অনুযায়ী পাঠক সংখ্যা দেখা যায়, তো আমরা অনেকগুলো গল্প একসাথে ডেটা অ্যানালিসিস করেছি প্রত্যেকটা ভাষায়, আমরা দেখেছি পাঠক কমতে কমতে যাচ্ছে, কারণ লম্বা অনুচ্ছেদ বা লম্বা বাক্য কিন্তু পড়ার আগ্রহ কমিয়ে দিচ্ছে। আর ঠিক উল্টোটা, যেখানে সংলাপ বেশি, যেখানে ছোট বাক্য, যেখানে অনুচ্ছেদ ছোট ছোট, সেইখানে কিন্তু পাঠক বাড়ছে পর্ব অনুযায়ী, সেখানে কিন্তু পাঠক পড়ছে, তাদের আগ্রহটা বজায় থাকছে। তাই সেই কারণে এটা আমাদের কারেন্ট পয়েন্ট, যে ছোট এবং মিষ্টি যে অনুচ্ছেদগুলো, সেগুলো কিন্তু পাঠকদের বেশিভাবে আকর্ষণ করছে এবং তারা দ্রুত গল্পটি পড়তে পারছে। তবে এটা মাথায় রাখবেন যে এক পাতা বা দু পাতা, ধরুন চরিত্রদের মধ্যে সংলাপ লিখেছেন কি গল্প লিখেছেন, সেটা পড়ার পর যদি কিছুটা ডেসক্রিপশন না থাকে, ছোট হলেও যদি ডেসক্রিপশন না থাকে, সেক্ষেত্রে কিন্তু একঘেয়েমি এসে যায়। তাই এটা আমাদের পার্সোনাল সাজেশন, যে যখন আপনি সংলাপ এবং বর্ণনা লিখছেন, একসাথে দুটোর মধ্যে একটুখানি সাইমালটেনিয়াসলি একটু সামঞ্জস্যটা রাখবেন, এটা কিন্তু পাঠকদের একঘেয়েমি আসতে দেবে না। সংলাপের উপর জোর দেবেন, তবে মাঝখানে মাঝখানে যখন বর্ণনাটা দিচ্ছেন, সেটা দেখবেন যাতে একঘেয়েমি না আসে। এছাড়া আমরা দেখেছি এই যে জনপ্রিয় গল্পগুলো, এবার আসি ভাষাতে, বর্ণনা নিয়ে কথা বললাম, সংলাপ নিয়ে বললাম, এবার আসছি ভাষাতে। এই যে জনপ্রিয় গল্পগুলি, সেগুলো কিন্তু ম্যাক্সিমামই উপভাষা ভিত্তিক নয়। মানে আমাদের পাঠকরা কিন্তু উপভাষা ভিত্তিক লেখা, একটু কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ, একটুখানি অন্যরকম ভাষা, একটুখানি কি বলবো আপনাদের, একটুখানি গ্রাম্য ভাষা, কোনো স্পেসিফিক কোনো গোষ্ঠীর ভাষা, এই ধরনের উপভাষা ভিত্তিক কিন্তু নয়, বা ভারী শব্দ ব্যবহার করে লেখা নয়। এগুলো আমি একটা লাইন আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, কিন্তু এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবেন।
আপনি যত ভালোই লিখুন, প্রতিলিপিতে যদি আপনাকে সফল হতে হয়, এই পয়েন্টগুলো কিন্তু আপনাকে নোট করতে হবে। গল্পগুলি উপভাষা ভিত্তিক নয় এবং ভারী শব্দ ব্যবহার করে লেখা নয়। এই গল্পের ভাষাগুলি পাঠকদের সুবিধার জন্য খুব সহজভাবে লেখা, সরলভাবে জলের মতো ভাষা এবং আধুনিকভাবে লেখা, মানে আজকের ভাষা, আমার আপনার ভাষা, যে ভাষা আমার আপনার চারপাশের মানুষজন বোঝেন, সেই ভাষা। এই প্রত্যেকটি গল্প দ্রুত গতিতে এগিয়ে চলে, মানে গল্পের মধ্যে একটা পেস লক্ষ্য করেছি আমরা, গল্পটা স্লো নয়, গল্পটা এগিয়ে চলছে দ্রুত গতিতে। এবং বেশিরভাগ ক্ষেত্রে আহ প্রায় প্রতিটা পর্বের শেষে একটা করে ইন্টারেস্টিং কোনো একটা মোচড় আসে, একটা কোনো ঘটনার মোড় আসে, একটা কিছু ঘটে, এমন একটা কিছু হয় যাতে পরের পর্বে কি হতে চলেছে সেইটা জানার জন্য কিন্তু পাঠকরা মুখিয়ে থাকে। সেইটা জানার জন্য পাঠকরা বসে থাকেন, অপেক্ষা করে থাকেন নোটিফিকেশনের জন্য। এছাড়া সাবস্ক্রিপশন তো আছেই, সেই বিষয়ে আমি আজকে যাচ্ছি না, সেক্ষেত্রে তারা সাবস্ক্রাইব করে। আমি গল্পের বর্ণনার ভাষা নিয়ে বললাম, এবার চলে যাব আমি পরের স্লাইডে। পরেরটা চলে যাচ্ছে। পরেরটা হচ্ছে যে এই যে গল্পের প্লটগুলো, এই গল্পের প্লটগুলোর মধ্যে আমরা কি কি মিল খুঁজে পেয়েছি, কি কি কমন ফ্যাক্টর খুঁজে পেয়েছি। তো বিভিন্ন যে আলাদা আলাদা প্লট, এত গল্প মানে এতগুলো আলাদা আলাদা প্লটের মধ্যে নিশ্চয়ই মিল থাকবে না, কিন্তু প্লটের মধ্যে বিভিন্ন ছোট ছোট এলিমেন্টস এর মধ্যে কমন ফ্যাক্টর খুঁজে পেয়েছি, সেটা আমরা শেয়ার করে দিচ্ছি। যে বেশিরভাগ প্রেমের গল্পগুলো হয় বিয়েতে সমাপ্ত হচ্ছে, মানে শেষে গিয়ে নায়ক নায়িকার মিলন হচ্ছে, তাদের তাদের মধ্যে বিবাহ হচ্ছে, অথবা গল্পটা চলাকালীন বিয়ে নিয়ে কথাবার্তা চলতে থাকছে, বা একটা বিয়ে বিয়ে পরিবেশ বা কোনোভাবে একটা বিয়ের প্রসঙ্গ আসছে, হয় সেই বিয়েটা হবে না বা বিয়েটা হবে, হলে কিভাবে হবে, পরিবারের সদস্যদের মতামত, তারা কিভাবে তাতে পার্টিসিপেট করবে, দুটো পরিবার কিভাবে একসাথে মিলছে, দুটো পরিবারের মধ্যে আদান প্রদান, সমস্ত কিছু। কিন্তু বিয়ে একটা বড় ফ্যাক্টর থেকে যাচ্ছে এই ধরনের প্রেমের গল্পগুলো, এটা একটা। এছাড়া দেখেছি যে বাবা মা বা অন্য কোনো চেনা আত্মীয় বা সদস্য, তারা কিন্তু গল্পের যে কোনো একজন প্রধান চরিত্রের বিয়ের সম্পর্কে কথা তুলছেন, এবং তারপর ঘটনা বিভিন্ন দিকে মোড় নিচ্ছে এবং বিভিন্ন ঘটনা ঘটতে থাকছে, এবং অ্যাকর্ডিংলি পরিবারের বাকি সদস্যরা এর সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ছে। এর অর্থ গল্পটিতে পারিবারিক বিভিন্ন নাটকীয়তা, মান অভিমান, সম্পর্কের টানাপোড়েন, পারিবারিক অনুষ্ঠান, গেট টুগেদার, এইগুলো দেখা যাচ্ছে, যেটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই যে আমি এই যে বিয়ের অ্যাঙ্গেলটা আপনাদের বললাম, এটা কিন্তু এই কথাটা বলার জন্য যে এর একটাই অর্থ, এই গল্পটাতে পারিবারিক বিভিন্ন নাটকীয়তা, মান অভিমান, চরিত্রদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন, পারিবারিক অনুষ্ঠান, গেট টুগেদার, এইগুলো দেখা যাচ্ছে। পরেরটায় আসি। বেশিরভাগ প্রেমের গল্পগুলো বেশ কিছু সাসপেন্স মুহূর্তেরও তৈরি করছে। ধরুন অতীতের কোনো একটা ঘটনা, কোনো একটা পারিবারিক সমস্যা যেটা লুকিয়ে রাখা ছিল, যেটা হুট করে সামনে চলে এসেছে, আহ এমন কিছু ঘটনা যেটা সামনে চলে আসছে, যাতে প্রধান চরিত্রদের মধ্যে একটা দ্বন্দ্বের তৈরি হচ্ছে, তাদের প্রেমের সম্পর্কে একটা চির ধরছে। তো এই ধরনের একটা সাসপেন্স, একটা একটা ক্ল্যাশ, এটাও কিন্তু এই প্রেমের গল্পগুলিতে থাকছেই থাকছে। পরের পয়েন্টে আসছি। এই ধরনের গল্পের যে দুজন যে প্রধান চরিত্রটা তো গল্পের মানে মূল সূত্র, তাদের প্রতি অ্যাট্রাক্টেড হয়েই পাঠক পড়ে চলেন পুরো গল্প। এই যে প্রধান দুটি চরিত্র, আমরা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রেই এই যে প্রধান চরিত্ররা, তাদের বয়স হচ্ছে 20 থেকে 35, 20 মিনিমাম, ম্যাক্সিমাম 35, তারা 20 থেকে 35 বছর বয়সী দুজনেই। এবং ইন্টারেস্টিং বিষয়,
একটা বিষয় খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে গল্পগুলো সব থেকে পাঠক খাচ্ছেন বা সব থেকে পাঠক ভালোবাসছেন, সাবস্ক্রাইব করছেন, পড়ছেন, সেই গল্পগুলোতে কিন্তু যারা প্রধান চরিত্র তারা যতটা না মানে কলেজে যাওয়া চরিত্র, তারা কিন্তু তার থেকেও বেশি অফিসগামী চরিত্র। তারা বেশিরভাগই চাকরি করে বা ব্যবসা করে, বিজনেসম্যান। তারা অফিসে যায়, হতে পারে তাদের পারিবারিক ব্যবসা, নিজে ব্যবসা তৈরি করেছে, কোনো অফিসের সিইও, কোনো বড় পোস্টে চাকরি করছে। তো তারা কিন্তু একটা প্রবণতা আমরা লক্ষ্য করেছি, একটা প্যাটার্ন, যে ম্যাক্সিমাম কিন্তু গল্পের প্রধান চরিত্ররা তারা কিন্তু কাজ করছে, তারা কিন্তু চাকুরিরত বা ব্যবসায়ী। আওয়াজটা কেটে যাচ্ছে, আমাকে দুজন জানিয়েছেন। আওয়াজটা কি এখনো কেটে যাচ্ছে? আমার এখান থেকে আমি কোনো ডিস্টারবেন্স পাচ্ছি না। একটু একটু কাইন্ডলি আমাকে জানাবেন যদি আওয়াজটা কেটে যায়। শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। উনিও বলেছেন এখন আসছে। তো এটা বললাম যে আমার গল্পের চরিত্রদের বয়স সম্পর্কে আর তাদের প্রফেশন, তারা কি করে সেটা সম্পর্কে। এইবার আসি দম্পতিতে। যখন একটা কাপল দেখানো হচ্ছে, যখন একটা ম্যারিড কাপল দেখানো হচ্ছে, তাদের মধ্যে প্রেমের গল্প তৈরি হচ্ছে, সেক্ষেত্রে আমরা দেখছি এই ধরনের যারা কাপল, তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই নিউলি ম্যারিড, তারা হচ্ছে সদ্য বিবাহিত। এবার এই যে সদ্য বিবাহিত প্রেমের যে গল্পগুলো, এখানে কিন্তু আমরা দেখছি যে বা যে কোনো রকম প্রেমের গল্পে যে প্রধান চরিত্র, হতে পারে ছেলেটি বা হতে পারে মেয়েটি, প্রধান চরিত্রে একটা প্যাটার্ন লক্ষ্য করছি আমরা, যে একটা চরিত্র মানে একজনকে ভ্যাম্পায়ার হিসেবে দেখানো। ছেলেটি আসলে ছেলে নয়, সাধারণ ছেলে নয়, সে একজন ভ্যাম্পায়ার। সে অন্য অন্য পৃথিবী থেকে এসেছে, বা সে এখানে লুকিয়ে আছে। আহ বিভিন্ন রকম এঙ্গেল আসতে পারে সেখানে। আহ বা আমরা দেখছি এটা দেখানো হচ্ছে যে সেই ছেলেটি একজন সফল ব্যবসায়ী, সিইও বা অফিসের বস বা ম্যানেজার, এই টাইপের কোনো একজন ব্যক্তিত্ব। বা এটা আমরা দেখছি যে বিভিন্ন ধরনের কাল্পনিক চরিত্র তৈরি করার একটা প্রবণতা। তো এই ধরনের কিছু কিছু প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি। এছাড়া উম, কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চুক্তিভিত্তিক প্রেম বা কন্ট্রাকচুয়াল ম্যারেজ, এই টাইপের কিন্তু একটা গল্পের প্রবণতা দেখা যাচ্ছে, যেখানে জোর খাটিয়ে কারোর সাথে সম্পর্ক তৈরি করা হচ্ছে, বা কারুর কারুর কোনো একটা সিচুয়েশনের একটা অ্যাডভান্টেজ নিয়ে তার সাথে একটা প্রেমের সম্পর্ক তৈরি করা, তার সাথে একটা বৈবাহিক সম্পর্ক স্থাপন করা, বা একটা জাস্ট নর্মাল কোনো একটা সিচুয়েশন, যে একটা কাপল, তাদের মেবি তাদের ডিভোর্স হয়ে গেছে, ছেলেটির সাথে তার ছেলের দায়িত্ব আছে ছেলেটির কাছে, ছেলেটির দায়িত্ব আছে বলে ছেলেটিকে দেখার জন্য হয়তো তার একজনকে চাই, সেই শুধুমাত্র ছেলেটিকে দেখাশোনা করার জন্য হয়তো একজনের সাথে সে কন্ট্রাক্ট ম্যারেজ করছে। তারপর ধীরে ধীরে মেবি তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক তৈরি হচ্ছে। So, অনেক কিছু হতে পারে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। তো এই ধরনের বিভিন্ন ঘটনা, যেখানে একটা চুক্তিভিত্তিক প্রেম, চুক্তিভিত্তিক বিবাহ, এই ধরনের জিনিসগুলো উঠে আসছে, যেগুলো কিন্তু পাঠকরা প্রচন্ড পছন্দ করছেন। এক্ষেত্রে দুটো জিনিস হয় এই ধরনের কন্ট্রাকচুয়াল ম্যারেজের ক্ষেত্রে, যে হয় প্রধান চরিত্র দুজন আস্তে আস্তে বিভিন্ন বাধা পেরিয়ে নিজেদের প্রেমে পড়ছে, আর না হয় তারা অলওয়েজ নিজেদের মধ্যে কোনো না কোনো তাদের খটোমটো লেগে থাকছে, অশান্তি চলছে, একে অন্যের ক্ষতি করার চেষ্টা করছে, কিছু না কিছু একটা চলছে। তো পারিবারিক যারা অন্য সদস্য আছেন, তারাও কিন্তু এই ধরনের সম্পর্কগুলোর ক্ষেত্রে একটা ভূমিকা পালন করছেন। বিভিন্ন ক্ষেত্রে তাদের মতামত দিয়ে, বা তারা ডিরেক্টলি এসে সামনে বিভিন্ন মতামত করছেন। তারা হয় মানে সাপোর্ট করছেন, হয় তাদের সাপোর্ট করছেন না। তো এই ধরনের বিভিন্ন ঘটনা। তো কোন ধরনের চরিত্রদের দেখা যাচ্ছে, তারা কি করে, কিভাবে তাদের প্রেমের গল্প হয়, তাদের প্রফেশন কি, এই ধরনের কমন প্যাটার্ন গুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা হয়তো জানেন যে এই মুহূর্তে আমাদের কিন্তু প্রতিলিপি বাংলা ছাড়াও প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে আমরা একটা ইভেন্ট লঞ্চ করেছি, একটা অনলাইন প্রতিযোগিতা চলছে,
যে ভিন্ন স্বাদের প্রেমের গল্প। এই ভিন্ন স্বাদের প্রেমের গল্পতে কিন্তু আমরা লিখে দিয়েছি যে আপনাকে ন্যূনতম 10টা পর্বের একটা প্রেমের ছোট গল্প, প্রেমের ছোট উপন্যাস, উপন্যাসিকা কি বড় গল্প আপনাকে লিখতে হবে। ন্যূনতম 10টা পর্ব, কোনো ঊর্ধ্বসীমা নেই। কিন্তু সাবজেক্ট আমরা বলে দিয়েছি যে আপনাকে যে এইখানে যে প্রধান চরিত্রদের মধ্যে যে কোনো একজনকে বা দুজনকে আপনি ভ্যাম্পায়ার বানালেন, কি এরকম অফিসের বস, সিইও, ম্যানেজার, বিজনেসম্যান, এরকম কাউকে বানালেন, সেই ধরনের প্রেমের গল্প, ভ্যাম্পায়ারদের মধ্যে প্রেমের গল্প, এরকম অফিসের বস বা সিইওর সাথে প্রেমের গল্প, বা চুক্তিভিত্তিক প্রেম, কন্ট্রাকচুয়াল ম্যারেজ, এই টাইপের গল্প কিন্তু আপনাকে লিখতে হবে। তো প্রতিযোগিতাটা চলছে, এখনো 1 মাসের উপর সময় আছে। আমি আপনাদের প্রত্যেককে বলবো যারা লিখছেন তারা তো মানে ডেফিনেটলি লিখতে থাকুন, পারলে 1-এর বেশি গল্প লিখুন। যারা লিখছেন না তারা অবভিয়াসলি কিন্তু এই এই যে প্রতিযোগিতা তাতে অবশ্যই আপনারা পার্টিসিপেট করুন। গোল্ডেন ব্যাচ থাকুক বা না থাকুক, প্রত্যেকেই পার্টিসিপেট করতে পারবেন। আমরা কেন এই প্রতিযোগিতাটা এনেছি সেটা আজকে হয়তো আপনারা বুঝতে পারছেন এই ওয়েবিনারটা পরে, যে এই ধরনের গল্পগুলো কিন্তু পাঠক পড়তে ভালোবাসছেন। তাই আপনারা যদি এই ধরনের গল্প লেখেন তাহলে আমাদের বিশ্বাস আপনারা অনেক তাড়াতাড়ি অনেক বেশি পাঠকের কাছে পৌঁছতে পারবেন। তাই আপনাদের ভালো ভেবে, আপনাদের যাতে ভালো হয়, আপনারা যাতে লেখক হিসাবে অনেক তাড়াতাড়ি ভাইরাল কন্টেন্ট লিখতে পারেন, অনেক বেশি পাঠকের ভালোবাসা পান, সেই জন্য কিন্তু আমরা এই প্রতিযোগিতাটা এনেছি। আমি পরের পয়েন্টে যাচ্ছি, পরের স্লাইডে। আচ্ছা, পরের স্লাইডটা যাচ্ছি। পরের স্লাইডটা হচ্ছে গল্পের শুরুর অংশ। এই ধরনের গল্পগুলোর যে শুরুর অংশটা কিভাবে হচ্ছে। তো কমন যে ফ্যাক্টরটা যেটা আমরা দেখেছি, যে বেশিরভাগ ক্ষেত্রে গল্পগুলো প্রেক্ষাপট নয়। যেমন আমরা ধরুন ছোট থেকে যেরকম গল্প পড়ে অভ্যস্ত, যেরকম আমরা সবাই প্রত্যেকে গল্পের বইতে পড়ি, যে গল্প প্রেক্ষাপট দিয়ে শুরু হয়, সেখানে ব্যাকগ্রাউন্ড দেখানো হয়, তারপর আস্তে 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 হয়তো কখনো একটা চরিত্র এলো, দুটো চরিত্র এলো। কিন্তু প্রতিলিপিতে আমরা যখন দেখছি কোন ধরনের গল্পগুলো মানুষ সব থেকে বেশি পছন্দ করছে, মানুষ সব থেকে, পাঠক সব থেকে বেশি তাদের ভালোবাসা দিচ্ছে। কারণ পাঠকই তো ভগবান, পাঠক যা বলবেন আমাদের কিন্তু সেই মাথা নিচু করে মেনে নিতে হবে। পাঠক কিন্তু বলছেন যে প্রতিলিপিতে সেই গল্পগুলোই বেস্টসেলার হচ্ছে যেখানে গল্পগুলো প্রেক্ষাপট বা অন্য কোনো ঘটনা নয়, বরং পরিবারের সদস্যদের পরিচয় দিয়ে শুরু হচ্ছে। পরিবারের সমস্ত সদস্যদের পরিচয় প্রথমে দিয়ে, তাদের সম্বন্ধে কিছু কথা বলে, তাদের পরিচয় দিয়ে কিন্তু যে গল্পগুলো শুরু হচ্ছে, সেই গল্পগুলো কিন্তু বেশিরভাগ ভাইরাল হচ্ছে। এটা আমরা একটা প্যাটার্ন লক্ষ্য করেছি। এর মধ্যে যে প্রধান নারী চরিত্র এবং প্রধান পুরুষ চরিত্র, তাদের পরিচয় বিশেষভাবে দেওয়া হচ্ছে। এবং গল্পের শুরুর দিকটা প্রধানত পারিবারিক বিভিন্ন মুহূর্ত থাকছে, যেখানে প্রধান চরিত্ররা তাদের পরিবারের বাকি সদস্যদের সাথে কথা বলছে বিভিন্ন বিষয়, তাদের মধ্যে সংলাপ, তাদের মধ্যে কথোপকথন দেখানো হচ্ছে। প্রধান চরিত্র এবং পারিবারিক বিভিন্ন সদস্যদের মধ্যে কথোপকথন দেখানো হচ্ছে। পাঠক কেন পছন্দ করছে? মেবি আমরা গেস করছি যে পাঠকের থেকে একটা চোখের সামনে একটা পরিবারকে দেখতে পাচ্ছে, যেমন তারা একটা ওয়েব সিরিজে, একটা সিরিয়ালে, একটা সিনেমাতে দেখে, তারা চোখের সামনে একটা পরিবারকে কল্পনা করে নিচ্ছেন, তারা তাদের চরিত্রদের যেন ভিজুয়ালাইজ করছেন, তারা সেই চরিত্ররা কেমন, পরিবারের প্রত্যেকটা সদস্য কেমন, তাদের পারিবারিক অবস্থান কেমন, তাদের আর্থসামাজিক অবস্থান কেমন, তারা মানুষ হিসাবে কেমন, সেটা বুঝতে পারছেন। সেই জন্য প্রথম দিকে কিন্তু আমরা এই প্যাটার্নটা লক্ষ্য করেছি। একদম শুরু হচ্ছে সদস্যদের পরিচয় দিয়ে, এবং তারপর সেই প্রধান চরিত্রদের সাথে তাদের পরিবারের সদস্যদের বিভিন্ন সংলাপ, তার মধ্যে দিয়ে গল্প এগোতে থাকে। তা এখানে আমাদের তরফ থেকে আপনাদের জন্য নোট, যে পাঠকদের ধরে রাখার জন্য এই প্রথম ইমপ্রেশন, যেটা বলা হয় যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। তো প্রথম ইমপ্রেশন মানে গল্পের শুরুর অংশটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। একটা গল্পের নাম, একটা গল্পের জন্য যে কভার ইমেজ, সেটা যেমন গুরুত্বপূর্ণ, সেই গল্পের শুরুর অংশটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। গল্পের শুরুর ক্ষেত্রে
আপনি লেখক হিসাবে, ফার্স্ট পার্সন হিসাবে, নিজে বক্তা হিসাবে খুব বেশি তথ্য না দিয়ে বরং গল্পের চরিত্রদের থ্রুতে আপনি গল্প বলতে শুরু করুন। কারণ ম্যাক্সিমাম গল্পগুলোতে আমরা দেখছি যে যেখানে গল্পের চরিত্রটা নিজেরাই গল্প বলতে শুরু করছে বা তাদের সংলাপ, তাদের কথোপকথনের থ্রুতে গল্প শুরু হচ্ছে, সেই ধরনের কিন্তু প্যাটার্ন আমরা লক্ষ্য করছি এই ভাইরাল গল্পগুলোতে। এছাড়া এই ধরনের বেস্ট সেলার গল্পগুলি শুরু হয় আহ, কিছু সাডেন ইনসিডেন্ট, কিছু একটা আকস্মিক ঘটনা, কোনো একটা পারিবারিক একটা সেন্সিটিভ কোনো একটা মুহূর্ত, সংলাপ, বন্ধু বান্ধবদের সাথে কথাবার্তা, বা অন্য কোনো তৃতীয় ব্যক্তি বা তৃতীয় সদস্যের সাথে কথোপকথন দিয়ে। তো এটা হচ্ছে গল্পের শুরুর অংশ নিয়ে আমরা যে প্যাটার্নটা খুঁজে পেয়েছি, যে শুরুর দিকটা কেমন হচ্ছে, এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এরপর আসছে আমাদের পরের স্লাইড। পরের স্লাইড থেকে আপনাদের বাকি যেটুকু অংশ আছে আজকে ওয়েবিনারে, সেটা আপনাদের সামনে প্রেজেন্ট করবে পল্লবী। পল্লবীকে আমি বলবো একটু ভিডিওটা অন করে সামনে চলে আসতে। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে পল্লবীকে। তো পল্লবী, আপনারা জানেন যে পল্লবী আমাদের নতুন অথার এনগেজমেন্ট এক্সিকিউটিভ হিসেবে জয়েন করেছে আমাদের টিমে। যে আপনাদের সাথে যে আমাদের যে হোয়াটসঅ্যাপ পরিষেবা দেওয়া হয়, সেই হোয়াটসঅ্যাপ পরিষেবাতে কিন্তু পল্লবী আপনাদের এবার থেকে সাহায্য করবে। তাই পল্লবী, এই ওয়েবিনারটাতে আমি পল্লবীকে আমার সাথে নিয়ে নিয়েছি, যাতে আপনারা ওকে সামনাসামনি দেখতেও পান এবং ওর সাথে সামনাসামনি কথা বলতে পারবেন, আপনাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হবে। তো পল্লবী, ওভার টু ইউ। তুমি এরপর থেকে বাকি স্লাইড গুলো প্রেজেন্ট করতে পারো। জাস্ট একটা নোট বলে রাখি, আপনারা যারা প্রশ্ন করছেন, যে প্রশ্নগুলোকে আমরা নেব সেগুলো একদম লাস্টে নেব, ঠিক আছে? আমি একদম লাস্টে যে প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য আমরা সিলেক্ট করে রাখছি, সেগুলো লাস্টে আমরা 10-15 মিনিট সময় নিয়ে তখন উত্তর দেব। আমি পল্লবীকে ওভার করে দিচ্ছি, তুমি বাকিটা প্রেজেন্ট করো। শ্রীদীপ এতক্ষণ আলোচনা করলো যে এই বেস্ট সেলার গল্পগুলোতে কেমন পটভূমি থাকে, বা কোন সময় এগুলো লেখা হয়, বা গল্পের চরিত্রগুলো কেমন হতে পারে, বা গল্পের শুরুটা কেমন হচ্ছে, গল্পের ভাষা কেমন হচ্ছে। এবার যে কোনো প্রেমের গল্পের একটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে গল্পের নায়ক এবং নায়িকার। তো আমাদের এই জনপ্রিয় গল্পগুলোর নায়ক এবং নায়িকা কেমন হয় সেই নিয়ে আমরা একটুখানি দেখবো। আমরা রিসার্চ করে দেখেছি এই গল্পগুলোতে যে নায়ক এবং নায়িকারা থাকেন তারা তাদের বয়স মোটামুটি 20 থেকে 35-এর মধ্যেই থাকে। বিশেষত যিনি নায়িকা থাকেন তার বয়স 20-র আশেপাশে, এবং যিনি নায়ক তার বয়স ওই 25 থেকে 35-এর মধ্যে। এবং এই চরিত্রগুলোকে লেখকেরা, জনপ্রিয় লেখকেরা এমন ভাবে বর্ণনা করেন যাতে মনে হয় এই চরিত্রগুলো পাঠকদের খুব আপন। এবং আপনাদের এটা মনে রাখতে হবে, যতক্ষণ না চরিত্রগুলোকে পাঠকেরা নিজেদের আপন করে নিচ্ছে ততক্ষণ কিন্তু পাঠকেরা এই গল্পগুলোর সঙ্গে অ্যাটাচ হতে পারে না। তো যে কোনো প্রেমের গল্পে মূল লক্ষ্য থাকা দরকার এই গল্পের মুখ্য নারী চরিত্র এবং পুরুষ চরিত্র কেমন হচ্ছে। এবং জনপ্রিয় লেখকেরা বেশিরভাগ সময় এই দিকটাই সব থেকে বেশি নজর দেন। এবং আমরা ডেটা অ্যানালিসিস করে দেখেছি এই জনপ্রিয় গল্পগুলোতে যে মুখ্য নায়িকা, মুখ্য মহিলা চরিত্র থাকেন তার বয়স তো আগেই বললাম যে 20-র আশেপাশে হবে। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তিনি কোনো অফিসে কাজ করছেন, এবং অফিসে কাজ করছেন যেমন দক্ষতার সঙ্গে, তেমনি তিনি বাড়িতেও সেই ঘরোয়া একটা ভাব তার মধ্যে রয়েছে। তিনি যেমন অফিসেও স্মার্টলি কাজ করছেন, তার সঙ্গে বেশ ট্র্যাডিশনালও। এবং আরো একটা জিনিস সব গল্পগুলোতে আমরা মোটামুটি লক্ষ্য করেছি, এই নায়িকার সঙ্গে কোনো একটা অতীতের ট্রমা জড়িত থাকে। এই ট্রমা হতে পারে সে শৈশবে তার বাবা মাকে হারিয়েছে, বা হতে পারে কোনো নিকটাত্মীয়কে হারিয়েছে, বা কোনো হার্ট ব্রেকিং ইনসিডেন্ট তার সঙ্গে হয়েছে, বা কোনো ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছে। এই ট্রমাগুলো সবসময় দেখা যায় যে ওই মহিলা চরিত্রের সঙ্গে জড়িত থাকে। এবং আরো একটা বিষয়, যখন এই পুরুষ চরিত্রটি আসছেন, পুরুষ চরিত্রটি সবসময় স্মার্ট হচ্ছেন, তিনি অত্যন্ত দৃঢ়চেতা হচ্ছেন, এবং সবসময় দেখা যাচ্ছে যে তারা তাদের কাজের দিক থেকে বেশ সফল, এবং তারা সবসময় চেষ্টা করছেন এই মহিলা চরিত্রকে সাপোর্ট করার।
প্রথম দর্শনেই তারা প্রেমে পড়ছেন, এবং যেহেতু এই নায়িকা চরিত্রের সঙ্গে একটি অতীতের ট্রমা জড়িত আছে, নায়ক সবসময় চাইছেন তাকে সাপোর্ট করতে, সবসময় চাইছেন নায়িকা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এই নায়কেরা প্রথম দিকে একটু বদমেজাজি হচ্ছে, কিন্তু পরবর্তীকালে যত গল্প এগিয়ে যেতে থাকে তত সে অন্যরকম হয়ে যেতে থাকে, অনেকটা দয়ালু হয়ে যেতে থাকে, অনেকটা নায়িকার সঙ্গে মিলেমিশে যেতে থাকে, এবং চরিত্রগুলোকে আমরা ক্রমে ভালোবাসতে শুরু করি তখন। আরো আরেকটা জিনিস দেখা যায় এই গল্পগুলোতে, একটা নায়িকার একটা বেস্ট ফ্রেন্ড থাকতে পারে, বা এমন কোনো ফ্রেন্ড ফিলোসফার গাইড থাকতে পারে যে সবসময় নায়িকাকে সঠিক পথ দেখাচ্ছে, তাকে বোঝাতে চেষ্টা করছে যে এটা ভালো বা এটা খারাপ। এরকম কোনো একটা বন্ধু প্রায় প্রত্যেকটা গল্পেই আমরা দেখে নিচ্ছি। মোট কথা হলো, গল্পের চরিত্রগুলোকে আমাদের এমন ভাবে তৈরি করতে হবে যাতে তাদেরকে বাস্তব মনে হয়, যাতে পাঠকরা মনে করে আরে এই চরিত্রটা তো আমার মধ্যেও খানিকটা রয়েছে, এর কিছুটা আমি আমার আশেপাশের মানুষের মধ্যেও দেখতে পাই, যাতে তাকে বিশ্বাসযোগ্য মনে হয় সেই চরিত্রগুলোকে, এবং পাঠক চায় তার সঙ্গে কানেক্ট হতে। এবং গল্পের সাথে পাঠক যত কানেক্ট হবে, তত গল্পের এগিয়ে যাওয়ার সাথে তাদের লেখকের প্রতি তাদের আকর্ষণও বাড়বে, ফলোয়ার্সও ধীরে ধীরে বাড়তে থাকবে। আহ তারপরের স্লাইডে তারপরের স্লাইডে দিদি। হ্যালো। হুম। এরপরে আসছে যে আমি চেঞ্জ এই করে দিয়েছি। নায়ক নায়িক হুম এই নায়ক নায়িকার আলাপ আমরা বাস্তবেও দেখি। আমরা যখন কোনো কাপলকে দেখি, প্রথমেই তাকে জিজ্ঞাসা করি তোমাদের আলাপ কিভাবে হচ্ছে, তোমরা কোথায় দেখা করেছিলে। তো যে কোনো প্রেমের গল্পের ক্ষেত্রেও এই জিনিসটা খুবই খাটে, এবং পাঠকেরাও কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করেন যে নায়ক নায়িকার প্রথম দেখা কখন হবে। আমরা এই গল্পগুলো, জনপ্রিয় গল্পগুলোকে লক্ষ্য করে দেখেছি, প্রত্যেকটা গল্পেই প্রায় দেখা যাচ্ছে এই নায়ক নায়িকার প্রথম আলাপ প্রথম থেকে তৃতীয় অধ্যায়ের মধ্যেই হয়ে যাচ্ছে, এবং লেখক এই আলাপের দৃশ্যটাকে বেশ গুরুত্ব দেন, এবং তাকে খুব সুন্দরভাবে বর্ণনা করেন যাতে মনে হয় আমরা যেন সামনেই সেই আলাপের দৃশ্যটাকে দেখতে পাচ্ছি। এবং এই জায়গাটা লেখার সময় লেখক কয়েকটা জিনিস মাথায় রাখেন। প্রথমে তো কিভাবে দেখা হচ্ছে, তাদের মধ্যে কোনো বন্ধুর মাধ্যমে আলাপ হচ্ছে নাকি হঠাৎ তাদের মধ্যে কোইন্সিডেন্টলি দেখা হয়ে যাচ্ছে। তারা প্রথম যখন দেখা হলো, তারা কি পরস্পরকে বন্ধু ভাবতে শুরু করছে, নাকি প্রথম থেকেই তাদের মধ্যে একটা বৈরিতা শুরু হচ্ছে, বা তাদের মধ্যে একটা কোনো ঝামেলা হচ্ছে। এবং তারা যখন আহ, আলাপ হচ্ছে, আলাপের পর যখন পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে, তারা পরস্পরকে নিয়ে আর কি ভাবছে। এবং এই যে প্রথম থেকে তাদের মধ্যে একটা যদি বৈরিতা সৃষ্টি হয়, তাদের মধ্যে কোনো একটা সংঘাত সৃষ্টি হয়, কিভাবে তারা সেটাকে ওভারকাম করছে, এইভাবে কিন্তু গল্পটা ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে। এবং এই প্রথম আলাপটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এই প্রথম আলাপটা কিন্তু গল্পের ওপর ভীষণ প্রভাব বিস্তার করে এবং গল্পটাকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। এরপরে ইম্পর্টেন্ট হচ্ছে এই নায়ক এবং নায়িকা চরিত্রের মধ্যে সম্পর্কটা ঠিক কেমন হবে। তারা হতেই পারে প্রথম থেকেই তাদের খুব পছন্দ হয়ে গেল, কিন্তু এই পছন্দ হলো কেন পছন্দ হলো, এই বিষয়টাকেও কিন্তু লেখক খুব মাথায় রাখেন। নায়কের কোন গুণ বা নায়িকার কোন বৈশিষ্ট্য নায়কের ভালো লাগছে, বা নায়কের কোন ব্যবহার নায়িকাকে আকর্ষণ করছে, এই জিনিসগুলো খুব ভালোভাবে লেখা প্রয়োজন হয়। এবং সেগুলো সবসময় কোনো বর্ণনার মাধ্যমে নয়, আমরা যে ডায়ালগস গুলো দেখছি এই জনপ্রিয় গল্পগুলোতে, এই নায়ক নায়িকা নিজেদের কোনো কাজের মাধ্যমে কিন্তু নিজেদের এই গুণগুলোকে ফুটিয়ে তুলছেন, এটা আমরা গল্পগুলোতে দেখি। এবং এই যে যদি তাদের প্রথম থেকে ভালো লাগা না হয়, তাদের মধ্যে যদি প্রথম থেকে একটা দ্বন্দ্বের শুরু হয়, এই দ্বন্দ্বটাকে বা তারা পরবর্তীকালে কিভাবে ওভারকাম করবে, সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং এক্ষেত্রে আমাদের মাথায় রাখা দরকার এমন কিছু পয়েন্ট লেখকেরা লিখে থাকেন যেগুলোকে কোনো অবাস্তব কিছু যেন মনে না হয়, যেন মনে হয় আমরা এটা তো এই ধরনের ঝামেলা তো আমরা বাস্তব লাইফেও আমরা দেখতে পাচ্ছি কোনো কাপলদের মধ্যে হচ্ছে। অর্থাৎ আমরা এমন ভাবে গল্পটাকে দেখছি, লেখকেরা এমন ভাবে গল্পটাকে পাঠকদের দেখাচ্ছেন যাতে মনে হয় না কোনো অবাস্তব কিছু, মানে বাস্তবে যেটা হচ্ছে লেখকেরা সেটাই লিখছেন, এবং তার মাধ্যমেই কিন্তু পাঠকেরা বেশি অ্যাট্রাক্টেড হচ্ছে এই গল্পগুলোর প্রতি। আর বললাম যে এই গল্পের নায়ক নায়িকার মধ্যে কেমিস্ট্রিটা ভীষণ ইম্পর্টেন্ট, আর প্রথম আলাপের পর থেকেই তাদের এই কেমিস্ট্রিটার দিকে পাঠকেরা বিশেষ নজর দেন,
এবং সেখানগুলোয় লেখককে অবশ্যই নজর দিতে হয়, এবং যারা জনপ্রিয় লেখক তারা বিশেষভাবে এই ঘটনাটিকে নজর দেন। আর সবসময় দেখা যায় এই যে নায়ক নায়িকা যখন প্রেমে পড়ছেন, তারা কিন্তু সেই একগাদা কোনো গতে বাঁধা প্রেমের সংলাপ বলছেন না, এমন কিছু আচরণ করছেন যেই আচরণের মাধ্যমে কিন্তু তারা পরস্পরের প্রতি ভালোবাসা রয়েছে বা পরস্পরকে কেয়ার করছে, এই বিষয়টা কিন্তু দেখা যায়। মানে কোনো সংলাপ সেইভাবে হচ্ছে না, কিন্তু কোনো কাজ করছেন নায়ক নায়িকা, এমন কিছু কাজ করছেন যাতে বোঝা যাচ্ছে যে তারা পরস্পরকে ভালোবাসে। এই জনপ্রিয় গল্পগুলোতে এই বিষয়টা বেশ দেখা যায়। নেক্সট স্লাইড। তারপরে আসছে দ্বন্দ্ব। এটা বেশ ইম্পর্টেন্ট এবং সত্যি বলতে একটা মজাদার ব্যাপার। যদি প্রেম থাকবে তার মধ্যে একটা দ্বন্দ্ব বা দুটি প্রেমিক প্রেমিকার মিলনের মধ্যে কোনো বাধা বিভক্তি, তাদের সম্পর্কে চড়াই উতরাই অবশ্যই থাকবে। এবং এটা হলেই কিন্তু প্রেমের মাধুর্য। শুধু প্রতিলিপিতে নয়, যে কোনো বাইরে আমরা যে কোনো প্রেমের গল্প, যে কোনো সফল প্রেমের গল্পেও কিন্তু দেখি, যত তাদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে, বাধা বিপত্তি রয়েছে, তত সেই প্রেমের গল্পগুলো সাকসেসফুল হয়ে যাচ্ছে। আর প্রতিলিপির জনপ্রিয় গল্পগুলোর ক্ষেত্রেও তাই। এবং এই প্রতিলিপির জনপ্রিয় গল্পগুলোতে একটা জিনিস দেখা যাচ্ছে, প্রথমে তাদের সম্পর্কে বাধা সৃষ্টি করছে তাদের পরিবার বা তাদের সমাজ বা তাদের বন্ধু বান্ধব, কোনো তাদের মাঝখানে কোনো থার্ড পার্টির আগমন ঘটছে, যার ফলে নায়ক নায়িকা পরস্পরকে ঘৃণা করছে, কখনো ভুল বুঝছে, কখনো তাদের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে। মোট কথা এমন একটা জটিল পরিস্থিতি লেখক তৈরি করছেন কোনো একটা থার্ড পার্টির দ্বারা, যাতে এই দুটো চরিত্রের মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়। এবং যত দ্বন্দ্ব বাড়বে তত তারে পরবর্তীকালে যখন তাদের আবার ঘনিষ্ঠতা হবে, তখন পাঠকদের সেটা আরো বেশি ভালো লাগবে। আর এই দ্বন্দ্বগুলোকে সবসময় মাথায় রাখতে হবে, এমন গুরুত্বপূর্ণ হয় যাতে সেটাকে কোনো অবাস্তব কিছু না মনে হয়। এবং লেখক সবসময় এইভাবে বিষয়টাকে বর্ণনা করার চেষ্টা করেন যাতে এই দ্বন্দ্বগুলো ধীরে ধীরে কেটে যায় এবং সেগুলো নায়ক নায়িকার বিশেষ এফার্টের ফলেই হয়। এবার সেখানে আমাদের পাঠকরা পড়তে পছন্দ করেন কিভাবে নায়কেরা সেই দ্বন্দ্বগুলো কাটিয়ে উঠছেন, কিভাবে ফ্যামিলির লোকেদের সাথে বোঝাপড়া করছেন, কোনো শক্তিশালী যে থার্ড পার্টির প্রভাবে তাদের মধ্যে যে বাধা সৃষ্টি হচ্ছে তাকে কিভাবে এলিমিনেট করছেন, তাকে কিভাবে দূরে সরিয়ে দিচ্ছেন। নায়ক নায়িকার এই প্রচেষ্টা কিন্তু পাঠকদের পড়তে ভীষণ ভালো লাগে। এবার আরো একটা জিনিস দেখবেন, যদি কোনো সম্পর্ক খুবই নিখুঁত হয়, মানে নায়ক যা বলছে নায়িকা তাতে হ্যাঁ করছেন, বা নায়িকা যা করছেন তাই নায়কের ভালো লাগছে, সেটা কিন্তু সব সম্পর্কের ক্ষেত্রে হয় না। কোনো নিখুঁত সম্পর্ক কিন্তু অনেক সময় পাঠকদের পড়তে নাও ভালো লাগতে পারে। তো জনপ্রিয় লেখকরা চেষ্টা করেন তাদের গল্পে এমন কিছু পরিবেশ সৃষ্টি করতে, যাতে এমন হতে পারে যে কোনো নায়কের মধ্যে কোনো বিশেষ বৈশিষ্ট্য আছে যা নায়িকা পছন্দ করছেন না, বা এরকম উল্টো ঘটনা, নায়িকার কোনো বিশেষ বৈশিষ্ট্য নায়ক পছন্দ করছেন না। কিন্তু মনে রাখতে হবে তারা সবসময় চেষ্টা করেন এই বিশেষ বাধাগুলোকে অতিক্রম করতে, এবং গল্পের মাধুর্য এইখানেই থাকে যে তারা কিভাবে এই বাধাগুলোকে কাটিয়ে উঠতে পারছে। এবার এবং এটাও দেখার মূল বিষয় যে তারা এই বাধাগুলো যে পাচ্ছেন, তারা কাটিয়ে উঠে জিতছেন নাকি হারছেন। যদি জিতে যাচ্ছেন, কি কি কারণে জিতছেন, যদি হেরে যাচ্ছেন তার পিছনে ভ্যালিড রিজন কি, বাস্তব কারণগুলো কি কি হতে পারে, সেগুলোর ওপর কিন্তু লেখকেরা বিশেষ নজর দেন। আর এই ছোট ছোট পয়েন্ট, যে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব হচ্ছে, কি কি কারণে দ্বন্দ্ব হচ্ছে, কি কি কারণে সেই দ্বন্দ্বগুলো কাটিয়ে উঠছে, বা কি কি কারণে তারা কাটিয়ে উঠতে পারছে না, এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু খুব সুন্দরভাবে এই জনপ্রিয় লেখকেরা তাদের গল্পের মধ্যে ফুটিয়ে তোলেন, এবং যাতে দেখতে আমাদের মনে হয় একটা সামনে একটা সিনেমা দেখছি। এই বিষয়গুলো কিন্তু যে কোনো জনপ্রিয় গল্প লেখার মূল উপাদান, এগুলোর দিকে বেশ নজর রাখা আমাদের লেখকদের দরকার হয়, এবং এগুলোই একটা করে সিক্রেট রেসিপি। এরপর আরেকটা পয়েন্ট, নেক্সট লাইন। তারপরে আসছে গল্পের ইউনিকনেস বা স্বতন্ত্রতা। দেখুন, একটা যে কোনো প্রেমের গল্প আমরা কিন্তু সবাই লিখতে পারি, কিন্তু সব গল্প কিন্তু সাকসেসফুল হয় না। কি কি থাকে সেই সফল গল্পগুলোতে, কি কি ইউনিক ফিচার্স থাকে, কি কি কারণে স্বতন্ত্র,
সেগুলোর দিকে আমরা একটুখানি যদি নজর দিই তাহলে দেখব জনপ্রিয় লেখকেরা সবসময় চান তাদের গল্পে এমন কিছু থাকবে যা পাঠকেরা নতুন পড়বে, যা আগে তারা কখনো পড়েনি। লেখকেরা সবসময় চান এমন কিছু পয়েন্টস ইনক্লুড করতে যাতে পাঠকেরা তাদের গল্পের প্রতি অ্যাট্রাক্টেড বোধ করেন, আকৃষ্ট হয়ে যান। এবার দেখুন, প্রেমের গল্পগুলো তো সাধারণত এইগুলোর বাইরে হয় না যে কলেজ রোম্যান্স হচ্ছে বা অফিসের প্রেম হচ্ছে, বসের সাথে প্রেম হচ্ছে বা চিকন প্রেম হচ্ছে। এগুলো খুব সহজ এবং জনপ্রিয় বিষয়, কিন্তু এর মধ্যে যদি কোনো ইউনিকনেস না থাকে পাঠকেরা কিন্তু বেশি দিন গল্পটাকে পড়তে চাইবেন না। তো লেখকেরাও সবসময় চান এই সোজা জনপ্রিয় বিষয়গুলোর মধ্যেও এমন কিছু ইনক্লুড করা যা সব হবে নতুন এবং যা পাঠককে আকর্ষণ করবে। এবার আমরা কয়েকটা পয়েন্ট এখানে দেখতে পারি কিভাবে এই নতুন নতুন ইউনিকনেস আমরা আমাদের এই গল্পগুলোতে আনতে পারি। অনেক সময় দেখা যায় যে কোনো কলেজের প্রেম যা তাদের বর্তমান প্রেমকে বাধা দিচ্ছে, বা এমনও হতে পারে যে তারা প্রায় 40 বছরের দোরগোড়ায় বা এরকম আশেপাশে তাদের সঙ্গে দেখা হলো, তাদের সেই সময়কার প্রেমও হচ্ছে, প্লাস তাদের কলেজ জীবনে যে তারা স্মৃতি ফেলে এসছে সেই স্মৃতিগুলোকেও আমরা দেখাচ্ছি। অর্থাৎ কিছু অতীতের ইন্টারেস্টিং ঘটনা আমরা আনছি। বা এমনও হতে পারে যে কলেজের প্রেম সাধারণত বন্ধুত্ব থেকে প্রেমে পরিণত হয়। এখানে কোনো ত্রিকোণ প্রেমও হতে পারে, বা হতে পারে কলেজে যারা শত্রু ছিল পরে বন্ধুতে পরিণত হচ্ছে। তার সঙ্গেও যদি কোনো সাসপেন্স থ্রিলার আমরা অ্যাড করে দিতে পারি তাহলে প্লটটা আরো একটু নতুন, একটু অভিনব হয়ে যাবে। বা আমরা কোনো কাল্পনিক চরিত্রের সাথে প্রেম বা তার সঙ্গে কোনো বিজ্ঞান ভিত্তিক কল্পকাহিনী এগুলো অ্যাড করতে পারি। আর প্রতিলিপিতে তো সব থেকে জনপ্রিয় বিষয়, শ্রীদীপ তো আগেই বললেন যে অফিসে প্রেম বা ভ্যাম্পায়ারের সাথে প্রেম, এই বিষয়গুলো বা চুক্তিভিত্তিক প্রেম এগুলো বেশ প্রতিলিপিতে জনপ্রিয়, এবং জনপ্রিয় লেখকেরা এই এই টপিক গুলোতে বেশিরভাগ লিখেন। এই বিষয়গুলোতে আমরা বেশি করে নজর দিতে পারি। তো এইভাবেই আমরা একাধিক থিমকে একসঙ্গে যদি মিশিয়ে যদি কোনো নতুন প্লট তৈরি করতে পারি, তা অবভিয়াসলি নতুন কিছু হবে এবং পাঠকদের তা অ্যাট্রাক্টও করবে। মোট কথা হলো আপনাদের গল্পের চরিত্রগুলোকে এমন ভাবে করতে হবে যা পাঠকদের মনে হয় তাদের আপন, পাঠকরা যাতে চরিত্রগুলোর সাথে অ্যাট্রাক্টেড ফিল করে। এবং জনপ্রিয় গল্পগুলোতে তো সাধারণভাবেই দেখি যে বয়স সীমা আপনাদের আগেই বললাম। তারপরে আসছে কি তাদের প্রথম আলাপ। জনপ্রিয় লেখকেরা এই প্রথম আলাপগুলোর উপর বেশি গুরুত্ব দেয় এবং এই আলাপের পর কিভাবে স্টোরিটা ডেভেলপ করছে সেই দিকে বিশেষ নজর দেন, এবং তার জন্য কিছু প্রশ্নও করেন যেগুলোর ওপর ভিত্তি করে তিনি গল্পগুলো পরপর ধারাবাহিকতা বজায় রেখে গল্পগুলো সাজিয়ে দেন। আর আরেকটা কি পয়েন্ট বললাম, দ্বন্দ্ব। মানে প্রেম থাকলে যদি দ্বন্দ্ব না থাকে সেই প্রেমের গল্পটা মাধুর্য হারিয়ে ফেলবে। জনপ্রিয় লেখকেরা এই দ্বন্দ্বের বিষয়ে বিশেষভাবে হাইলাইট করে, জটিল পরিস্থিতি সৃষ্টি করেন। এবং সবশেষে কি, স্বতন্ত্রতা। প্রেমের গল্প তো সবাই লিখছি, এবং তার মধ্যে যদি কোনো ইউনিকনেস না থাকে তাহলে পাঠকদের তা আকর্ষণ করবে না। এবং জনপ্রিয় লেখকেরা সবসময় সেই ইউনিকনেসটা বজায় রাখেন। তারা সবসময় রিসার্চ করতে থাকেন যে কি কি কারণে আমি এই গল্পটাকে আরো, এই প্লটটাকে আরো জনপ্রিয় করতে পারি, কি কারণে এমন কি আরো নতুন কিছু অ্যাড করতে পারি যাতে গল্পটা অন্যদের তুলনায় অনেকটা আলাদা হয়ে যায়। অতএব এই কটি হলো প্রতিলিপির যে কোনো জনপ্রিয় লেখকের প্রেমের গল্পের কিছু সিক্রেট রেসিপি। এবং আমি আশা করব যে আপনারা এর আগেও যেটা শুনলেন এবং আমিও যে কটা পয়েন্ট বললাম আপনারা সেই পয়েন্টগুলোকে নোট করবেন এবং চেষ্টা করবেন কিছু কিছু পয়েন্ট যেগুলো প্রতিলিপিতে বেশ পপুলার সেগুলোকে নিজেদের লেখার মধ্যে এনে লেখাকে আরো জনপ্রিয় করে তুলতে। এইটা পুরোটাই হচ্ছে আমাদের একটি ডেটা অ্যানালিসিসের উপর ভিত্তি করে তৈরি করা একটা পর্ব। আশা করি এর ফলে আপনারা কিছু হেল্প পাবেন, এবং আমি এটাই প্রে করব যে আপনাদের পরবর্তী গল্পটাও যেন একটি বেস্ট সেলার হয়ে ওঠে প্রতিলিপিতে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ পল্লবীকে। পল্লবী খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে ওয়েবিনারের বাকি পার্টটা। তো আমাদের যে কন্টেন্ট আমরা রেডি করেছিলাম, আপনাদের যেটুকু বলার ছিল সেটা আপাতত শেষ। তো এবার যেমন বলেছিলাম যে আমরা খুব তাড়াতাড়ি 10-15 মিনিটের মধ্যে কয়েকটা প্রশ্ন চট করে নিয়ে নেবো, তারপর আজকে সেশনটা আমরা শেষ করবো।
আপনি একটা একটা করে চট করে নিয়ে নিচ্ছি। আচ্ছা, এক রমেশ কর্মকার জিজ্ঞেস করেছেন যে তবে কি গ্রাম ভিত্তিক গল্প গুরুত্ব পাচ্ছে না? দেখুন, গ্রাম ভিত্তিক গল্প গুরুত্ব পাচ্ছে না এটা বিষয়টা নয়, বিষয়টা হচ্ছে প্রেমের গল্পগুলো যেগুলো ভাইরাল হচ্ছিল সব থেকে বেশি, সেই সমস্ত ভাষার গল্পগুলোকে আমরা নিয়ে একটা কমন প্যাটার্ন খোঁজার চেষ্টা করেছি। কমন প্যাটার্নটা বলছে যে ম্যাক্সিমাম গল্পে শহর একটা বড় ভূমিকা পালন করছে। এবার এমনও গল্প আছে যেখানে শহর আর গ্রাম দুটোকে লেখক তার নিজের মুনশিয়ানাতে মিশিয়ে দিয়েছেন, যেখানে হয়তো দুটো ক্যারেক্টার দুটো জায়গা থেকে তারা এসে মিশছে, তারা আলটিমেটলি সেটেল করছে শহরে, কিন্তু শহর একটু বেশি প্রাধান্য পাচ্ছে, তবে তার মানে এটা নয় যে গ্রাম একেবারেই প্রাধান্য পাচ্ছে না। তবে একটা জিনিস, উপভাষা ভিত্তিক লেখা কিন্তু পাঠক পছন্দ করছেন না। যদি গ্রামের লেখাও হয়, সেই লেখাও কিন্তু ততটাই সাবলীল হচ্ছে এবং ততটাই বাস্তব এবং প্রাসঙ্গিক হচ্ছে। আমি পরেরটায় যাচ্ছি। পরেরটায় বলেছেন যে হরর স্টোরির বিষয়ে একটু বলবেন প্লিজ, এটা বলেছেন শিবাঙ্গী দাস। তো শিবাঙ্গী, হরর স্টোরির বিষয়ে আমরা হোপফুলি এর পরে আরো একটা ওয়েবিনার করব, যেখানে হরর স্টোরি বা ভূতের গল্প, সাসপেন্স থ্রিলার গল্প, এই ধরনের গল্প, সেখান থেকে কি কি কমন প্যাটার্ন পাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আজকের ওয়েবিনারটা শুধুমাত্র প্রেমের গল্পের উপর কিন্তু ফোকাসড, তাই আশা করি আমরা এর পরের ওয়েবিনারে আপনাকে জানাবো। পরের কোয়েশ্চেনে যাচ্ছি। এটা করেছেন রাজীব কুন্ডু। উনি বলেছেন যে আমি এই গল্পটি লিখছি, গল্পটা যেভাবে বলেছেন সেভাবেই লিখছি। কিছুদিন আগে পর্যন্ত পাঠক সংখ্যা ভালোই পাচ্ছিলাম, এখন একটু কমে গেছে। কিভাবে সাবস্ক্রিপশন ও ফলোয়ার বাড়ানো যায় এই বিষয়ে জানালে উপকৃত হব। তো রাজীব, আপনি লিখতে থাকুন। আমাদের যে টিপস এবং ট্রিক্স গুলো আমরা শেয়ার করছি, আগের ওয়েবিনার গুলো আরেকবার করে দেখে নিন যদি না দেখে থাকেন। খুব ইম্পর্টেন্ট পয়েন্টস আছে, সেগুলো নোট ডাউন করে নিন এবং একবার আমাকে একটা ইমেল করে জানান bengali@প্রতিলিপি.com এই ইমেল আইডিতে। আমি আরো কিছু টিপস আপনার সাথে শেয়ার করব, সেইগুলোকে ফলো করে একটু 3-4টে মাস টানা লিখুন। এমন নয় যে আপনি আজকেই কিছু টিপস ফলো করলে কালকে থেকে ওভারনাইট সাকসেস পেয়ে যাবেন। একটু সময় লাগবে, 4-5 মাস 6 মাস একটু সময় দিন, প্রতিলিপিকে একটু টানা লিখতে থাকুন। আমরাও প্রচন্ড অ্যাগ্রেসিভলি কাজ করছি, কারণ আমাদের মনিটাইজেশন স্টার্ট হয়েছে আপনারা জানেন। আমরাও চেষ্টা করছি যাতে আরো লেখকরা উঠে আসেন, তাদের লেখা ভাইরাল হয়, তারা তাদের লেখা থেকে তারা সাম্মানিক উপার্জন করতে পারেন। তো আপনি চেষ্টা করুন, আমরা সাথে আছি। কোনো সমস্যায় bengali@প্রতিলিপি.com, আমি আপনাকে ইমেলের মাধ্যমে সাহায্য করব। সৌমিক মন্ডল জানিয়েছেন যে রেকর্ডিংটা পাওয়া যাবে কিনা। হ্যাঁ, রেকর্ডিং নিশ্চয়ই পাওয়া যাবে। একটু কটা দিন সময় দেবেন, তারপর আমরা এই পুরো রেকর্ডিংটা আপনাদের সবাইকে পাঠিয়ে দেবো। শুভ হাজরা লিখেছেন যে একজন লেখকের গল্প ফেমাস হওয়ার পেছনে তার ফলোয়ার্স এর অবদান থাকে, কিন্তু একজন কম ফলোয়ার্স যাদের আছে তাদের লেখা ভাইরাল বা বেস্টসেলার হয় না। শুভ, এই কথাটা কিন্তু একেবারেই ভুল। কারণ এই ক্ষেত্রে একটু বুঝতে হবে যে ধরুন আপনি আজকে ইউটিউব খুললেন, ইউটিউবে আপনি নতুন চ্যানেল খুলে আজ থেকে আপনি ভিডিও দেওয়া শুরু করলেন, প্রথম দিনে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে না। এমন অনেক চ্যানেল আছে যাদের সেই চ্যানেলটাকে দাঁড় করাতে 1 বছর 2 বছর 3 বছরের সময় লাগে, কিন্তু একবার যখন সেটা দাঁড়িয়ে যায় সেখান থেকে তারা কিন্তু যথেষ্ট পরিমাণ রয়্যালটি, যথেষ্ট পরিমাণ সাম্মানিক পেতে সক্ষম হয়। তাই একটু আপনাকে লেগে থাকতে হবে। মাথায় রাখবেন, আজকে যারা ভাইরাল, আজকে যারা বেস্ট সেলিং অথার্স, তারা কিন্তু একদিন শূন্য থেকেই শুরু করেছিলেন এবং তাদের কিন্তু আলাদা কোনো সিক্রেট সস বা রেসিপি কেউ খাইয়ে দেয়নি। তো তারাও কিন্তু চেষ্টা করে গেছেন, আজকে তারা সফল হয়েছেন এবং আমরা চেষ্টা করছি তাদের যে লেখা, সেই লেখাগুলো থেকে কিছু কিছু কমন জিনিস, কমন ফ্যাক্টর, সেগুলোকে বুঝে আপনাদের সাথে শেয়ার করার, যাতে সেটা আপনাকে হেল্প করে। শিবাঙ্গী দাস লিখেছেন যে এই ধরনের গল্পগুলো অনেকে কপি বলে দাবি করেন, অথচ টপিক এক হলেও গল্পটি আলাদা হয়, এক্ষেত্রে আমরা কি করতে পারি? আহ দেখুন, একটা সিঙ্গেল টপিক বা একটা সিঙ্গেল চিন্তা যে আমি এই বিষয়ের উপর লিখবো, একটা সাবজেক্ট, যেমন দেখবেন আমরা প্রতিলিপি অ্যাপে প্রত্যেকদিন একটা করে বিষয় দিয়ে একটা করে ছবি দিতে আসা যায়। এবারে একটা বিষয় থেকে আর একটা ছবি থেকে
হাজার জন মানুষ হাজার রকম কিন্তু গল্প লিখতে পারে। একটা প্লট থেকে কিন্তু 100 রকম গল্প লেখা যায়। এটা আপনার উপর ডিপেন্ড করছেন যে আপনি আপনার গল্পটাকে কিভাবে সাজাচ্ছেন, কিভাবে নতুন গল্প তৈরি করছেন সেখান থেকে। এরপরে বুলটি রুইদাস জিজ্ঞেস করেছেন যে প্রতিযোগিতাতে কিভাবে যোগাযোগ করব। তো প্রতিলিপি অ্যাপে আপনি যখন অ্যাপটা খুলবেন, অ্যাপটার হোম পেজে দেখবেন নিচের দিকে রাইট বা লিখুন বলে একটা অপশন থাকে। আপনি যখন লিখুন অপশনটাতে ক্লিক করবেন, একটু স্ক্রোল করবেন, স্ক্রোল করে নিচের দিকে চলে যান, লিখুন অপশনটার মধ্যে ঢুকে স্ক্রোল করে নিচের দিকে চলে যান, দেখবেন অনলাইন প্রতিযোগিতা এই সেকশনটা থাকে, আর তার পাশে সম্পাদকীয় বলে একটা সেকশন থাকে। অনলাইন প্রতিযোগিতা সেকশনটাতে গেলে আমাদের যে যে প্রতিযোগিতাগুলো এখন চলছে সেই সমস্তগুলো সেখানে আপডেট করা থাকে। তার সমস্ত নিয়মাবলী, আপনি কিভাবে লিখবেন, প্রতিযোগিতাতে কিভাবে পার্টিসিপেট করতে হবে, সবকিছু সেখানে দেওয়া থাকে। এবং সেই প্রতিযোগিতার যখন রেজাল্ট বেরোয় তখন সেটা কিন্তু সম্পাদকীয় বিভাগে দেওয়া থাকে। এরপরে জিজ্ঞেস করেছেন একজন যে হোয়াটসঅ্যাপে কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করতে পারি। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার ক্ষেত্রে বেসিক্যালি হোয়াটসঅ্যাপ পরিষেবা আমাদের কিন্তু সকলের জন্য নয়, এটা কিন্তু সেই সমস্ত লেখকদের জন্য যারা প্রতিলিপিতে একটা নির্দিষ্ট মাইলস্টোন পেরিয়ে গেছেন, একটা নির্দিষ্ট নাম্বার অফ ফলোয়ার্স, তারা সেই ফলোয়ার্সটা পেয়েছেন, তাদের লেখা পপুলার হয়েছে, এই ধরনের যারা লেখক আছেন, যারা প্রাথমিক সাফল্য পেয়ে গেছেন, এবং তাছাড়া যারা প্রত্যেকে সফল লেখক আছেন, সেই সমস্ত লেখকদের জন্য কিন্তু আমাদের বিশেষ এই হোয়াটসঅ্যাপ পরিষেবা দেওয়া হয়। তা আপনি যদি সেই ধরনের প্যারামিটার্স পেরিয়ে যান আপনার লেখার মাধ্যমে, প্রতিলিপি টিমের তরফে অটোমেটিক্যালি আপনার সাথে যোগাযোগ করে নেওয়া হবে এবং আপনাকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ করা হবে। এরপর প্রশ্ন করেছেন অভিষেক গুপ্ত, প্রেমের গল্পে শারীরিক সম্পর্কের দৃশ্য আসতে পারে, এই দৃশ্যগুলিতে কোথায় রাশ টানা দরকার, কি কি লেখা যাবে না। এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো ব্যাপারটা হচ্ছে যে কোনো ওপেন প্ল্যাটফর্মে, যেমন প্রতিলিপি একটা ওপেন প্ল্যাটফর্ম, ওপেন প্ল্যাটফর্মে আপনি যখন মানুষকে লিখতে দিচ্ছেন, তখন 10 জনের মধ্যে 5 জন যেমন খুব ভালো লিখবেন, 3 জন মাঝারি লিখবেন, আবার 2 জন আছে তারা খুব বাজে লিখবেন। কারণ বেসিক্যালি এখানে আমরা মাঝখানে সেন্সর করছি না, এডিট করছি না, এটা ওপেন প্ল্যাটফর্ম। তো এটা মাথায় রাখবেন, যদি আপনাকে প্রেমের গল্প লিখে ভাইরাল হতে হয়, যেখানে আপনি একটু ক্লোজ সিনস রাখতে চাইছেন, যেখানে শারীরিক দৃশ্য রাখতে চাইছেন, ডেফিনেটলি রাখতে পারেন। আজকে মানে শারীরিক দৃশ্য কোনো গল্পে, কোনো উপন্যাসে, এটা আজকের কথা নয়, মানে হাজার হাজার বছর আগের লেখাতেও পাওয়া যায়। কিন্তু কি ভাষা ব্যবহার করছি, কোন ভাষা ব্যবহার করে আমি সেই দৃশ্যটার বর্ণনা করছি, সেইটা ইম্পর্টেন্ট। সেটা একটু মাথায় রাখবেন। যে ক্ষেত্রে ভাষার ব্যবহার বাজে হয়, যে ক্ষেত্রে এমন ভাষা ব্যবহার করা হয় যেটা ছাপার অযোগ্য, যে ক্ষেত্রে এমন ছবি ব্যবহার করা হয়, কভার ইমেজ বা গল্পের মধ্যে ছবি যেটা ছাপার অযোগ্য, এই ধরনের গল্পগুলো কিন্তু আমাদের যদি চোখে পড়ে, সাথে সাথে কিন্তু আমাদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়া হয় এবং আপনাকে ওয়ার্ন করা হবে প্রথমবারে, পরে কিন্তু কড়া পদক্ষেপ নেওয়া হয়। এবং যদি অন্য কেউ আমাদের রিপোর্ট করে জানান, সেক্ষেত্রে কিন্তু আমরা বিষয়টা খতিয়ে দেখে অ্যাকর্ডিংলি ব্যবস্থা নিই। একটু মাথায় রাখবেন যে যেটা ছাপার অযোগ্য আর ছাপার অযোগ্য, এই বিষয়টা আশা করি আমরা সবাই বুঝি, সেই সূক্ষ্ম যে সীমারেখাটা সেটাকে একটুখানি মেনটেন করতে হবে। পরের প্রশ্নে যাচ্ছি, যে প্রোফাইল পেজে সারাংশ বলে একটি অপশন থাকতো, সেটি পুরোটা পড়া যায় না, সেটি যদি পুরোটা পড়া যেত তাহলে ভালো হতো, পাঠকদের সেটা আকৃষ্ট করতে সাহায্য করে। এটি জানিয়েছেন আমাদের বনানী ঘোষ, সরি আমি নামটা বুঝতে পারছি না, আমাদের জানিয়েছেন। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। তো বেসিক্যালি সারাংশটা সত্যি আমাদের এখনো অব্দি সম্পূর্ণ পড়া যায় না, যদি একটু বড় সারাংশ লিখতে চান আপনি। তো এই যে বিষয়টা, এটাকে পাল্টাতে গেলে, এটা একটা টেকনিক্যাল জিনিস, এটা বেসিক্যালি জানেন তো, এটা তো একটা প্রোডাক্ট প্রতিলিপি, এর পেছন দিকে হাজার রকম সমস্যা লেগে থাকে। এই যে হাজার রকম ফিচার্স আপনি আজকে লিখছেন, আপনি পাবলিশ করছেন, শিডিউল করছেন, এটা করছেন, সেটা করছেন, এই প্রত্যেকটা জিনিস ব্যাক এন্ডে ইঞ্জিনিয়ারিং টিমকে তৈরি করতে হয়, সেটাকে মেনটেন করতে হয়, সার্ভারটাকে মেনটেন করতে হয়। তো এটা খুব ভ্যালিড পয়েন্ট, আমি আপনাকে কথা দিচ্ছি আপনার পয়েন্টটা আমি আমার ইঞ্জিনিয়ারিং টিমের কাছে আমি ফরওয়ার্ড করবো ডেফিনেটলি।
কিন্তু কত তাড়াতাড়ি আমরা এটা করতে পারবো সেটা আমি কথা দিতে পারছি না, তবে আমি ডেফিনেটলি আপনার পয়েন্টটাকে আমি ফরওয়ার্ড করবো। এরপর আমাদের মৃন্ময় কর জানিয়েছেন যে দৈনিক ধারাবাহিক এটা দেখাচ্ছে না। মৃন্ময় বাবু, দৈনিক ধারাবাহিক দেখাচ্ছে না, এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। কারণ একটা ছোট্ট এক্সপেরিমেন্ট চলছে বেসিক্যালি, যে আমাদের এটা একমাত্র নতুন আপডেটে, প্রথমে বলে রাখি, সকলের জন্য নয়, একমাত্র নতুন যারা আপডেট করেছেন প্রতিলিপি, নতুন আপডেটে এই চেঞ্জেসটা আনা হয়েছে যে কিছু প্রতিলিপি এফএম থেকে কিছু অডিও, সেটাকে আমাদের প্রতিলিপি অ্যাপের মধ্যে ইনক্লুড করা হয়েছে। হোম পেজে সেই অডিও গল্পগুলোকে জায়গা দেওয়ার জন্য দৈনিক ধারাবাহিকের জায়গাটাকে আপাতত আমরা এক্সপেরিমেন্টের হিসাবে সরিয়ে রেখেছি। কিছুদিন আমাদের সময় দিন, 15 দিন, 20 দিন, ম্যাক্সিমাম 1 মাস, তার মধ্যে আমরা ডেফিনেটলি একটা সিদ্ধান্ত গ্রহণ করব, এবং আমরা যে সিদ্ধান্তই গ্রহণ করি আপনাদের ডেফিনেটলি সেটা ইমেল বা মেসেজের মাধ্যমে জানানো হবে। তো এই মুহূর্তে এক্সপেরিমেন্টাল বেসিসে এটাকে সরিয়ে রাখা হয়েছে। আমি আর দেখে নিচ্ছি কিছু কোয়েশ্চেন্স। কভার ইমেজ কতটা গুরুত্বপূর্ণ, একটা গল্পকে কতটা ভাইরাল করতে পারে, জিজ্ঞেস করেছেন প্রতিমা বিশ্বাস। কভার ইমেজ প্রচন্ড 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 গুরুত্বপূর্ণ। কারণ ধরুন আজকে আপনার মতোই কয়েক হাজার হাজার মানুষ কিন্তু তাদের লেখা প্রত্যেকদিন প্রতিলিপি অ্যাপে পাবলিশ করছে। একটা মানুষের ডিভাইসে আপনি যখন মোবাইল খোলেন আপনার সামনে কিন্তু হাজার হাজার লেখা একসাথে আসে না, সম্ভব নয় দেখা। কিন্তু আপনার সামনে ধরুন 100টা লেখা আসছে, আপনি কি সবকটা লেখা খুলে পড়েন? আপনাকে নিজেকে পাঠকের মানে পাঠকের চোখ দিয়ে ভাবতে হবে নিজেকে। আপনি কিন্তু সেই লেখাটাতে ক্লিক করবেন যেটার কভার ইমেজটা আপনার খুব ইন্টারেস্টিং লাগছে, যেটার টাইটেলটা আপনার খুব ইন্টারেস্টিং লাগছে, বা আপনার পছন্দের কোনো লেখক। তো কভার ইমেজ প্রচন্ড ইম্পর্টেন্ট। চেষ্টা করুন এমন কভার ইমেজ ইউজ করার যেটা আপনার লেখাটাকে একটা ভিজিবিলিটি দেবে, এবং অলওয়েজ চেষ্টা করবেন যে কপিরাইট ফ্রি ভালো কভার ইমেজ ইউজ করার। আপনি এই ধরনের কভার ইমেজের জন্য আপনি পিন্টারেস্ট ইউজ করতে পারেন, আপনি আনস্প্ল্যাশ, পিক্সাবে, পেক্সেলস, এই ধরনের বেশ কিছু সাইট আছে যেখান থেকে খুব ভালো এইচডি কোয়ালিটি পিকচার পাওয়া যায়, আপনি ইউজ করতে পারেন। রমেশ কর্মকার জানিয়েছেন ধারাবাহিকের টাইম শিডিউল করলে সেটা প্রকাশিত হচ্ছে না। আমি এক্ষুনি প্রশ্নটার উত্তর দিয়েছি যে আপনি যদি নতুন আপডেটে থেকে থাকেন তাহলে আমরা ফিচারটাকে সরিয়ে রেখেছি। আপনি যদি আগে থেকে শিডিউল করে রেখেছিলেন এরকম হয়, তাহলে যে নির্দিষ্ট দিনে আপনি শিডিউল করে রেখেছিলেন সেই পর্বটা, সেটা আপনার প্রোফাইলে প্রকাশিত হয়ে যাবে। কারণ দৈনিক ধারাবাহিক যে জায়গাটা সেটা কিন্তু এই মুহূর্তে অ্যাপে নেই নতুন আপডেটে। আমি একটা কথা এখানে বলি, কিছুদিন ধরে শিডিউলিং এর সমস্যা সত্যিই হয়েছিল, কিন্তু আই থিংক গতকাল থেকে সমস্যাটা সমাধান হয়ে গেছে, এবং আমিও টেস্ট করে দেখেছি যে আর শিডিউলিং এর কোনো সমস্যা হচ্ছে না। মানে আপনি যখন শিডিউল করবেন সেই সময় প্রকাশিত হচ্ছে। তাও যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের মেল করে বা যাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ আছে জানাবেন, কিন্তু আপাতত সমস্যাটার সমাধান হয়ে গেছে। ঠিক আছে। আমি পরের প্রশ্নে যাচ্ছি। একজন লিখেছেন উত্তম পাল যে 1 লাখের বেশি পাঠক সংখ্যার ধারাবাহিক গল্প বেস্টসেলার হয়, আবার 2 লাখেরও বেশি পাঠক সংখ্যার ধারাবাহিক গল্প বেস্টসেলার হয় না কেন? আপনি কি বোঝাতে চাইছেন এক্ষেত্রে? আমার কাছে প্রশ্নটা স্পষ্ট হলো না। আপনি কি প্রতিলিপি অ্যাপের বেস্টসেলার যে জায়গাটা দেখানো হয় সেটার কথা বলছেন? যদি সেটার কথা বলে থাকেন তাহলে সেটা কিন্তু শুধুমাত্র প্রিমিয়াম গল্পগুলোর জন্য। প্রতিলিপি প্রিমিয়ামে যে গল্পগুলো থাকে সেই গল্পগুলো মধ্যে সেই সপ্তাহে যে গল্পগুলো সব থেকে বেশি পাঠক পড়েছেন বা সাবস্ক্রাইব করেছেন সেটা বেস্টসেলারের জায়গাটা দেখানো হয়, সেটা কিন্তু আলাদা। কিন্তু একটা গল্প ভাইরাল হওয়াকে কিন্তু আমরা বেস্টসেলার বলে থাকি। আপনার গল্প ভাইরাল হলে কিন্তু সেটাকে আমরা বেস্টসেলার হিসেবে গণ্য করব। পিয়ালি সরকার বলেছেন যে আমার গল্প প্রতিলিপি এফএম এ অডিও হয়েছে,
কিন্তু আমি তারপরেও আরেকটি গল্প লিখেছি, সেগুলো কি অডিও হবে, কতটা সময় লাগবে? তো পিয়ালি অডিও হওয়ার ক্ষেত্রে প্রাথমিক বিষয় হচ্ছে যে যে কোনো গল্প প্রতিলিপি এফএম এ অডিও হওয়ার ক্ষেত্রে প্রথম ধাপ হচ্ছে আমাদের আইপি টিম আপনার গল্প পছন্দ হলে আপনার সাথে যোগাযোগ করবেন। আপনার গল্পটার প্রথমে আমরা সত্ত্ব কিনে নেব, প্রথমে কপিরাইট কিনে নেব, তারপর কিন্তু সেইটাকে যদি আমাদের এফএম টিম মনে করে যে এরা অডিও হলে ভালো হবে, অডিওর জন্য সুইটেবল, তারা কিন্তু সেখান থেকে অডিও ক্রিয়েট করবে। যে কোনো প্রোডাকশনই একটু সময় সাপেক্ষ বিষয়, তবে প্রথম ধাপটা হচ্ছে কপিরাইট। যদি আইপি কেনা হয়ে থাকে, সেখানে আমাদের টিম অলরেডি আপনার থেকে অডিও রাইটস কিনে নিয়ে থাকে, আপনি পেমেন্ট পেয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের আইপি টিমের সাথে যোগাযোগ করুন, তারা আপনাকে ফার্দার ডিটেলস দিয়ে সাহায্য করবে। আচ্ছা, একজন লিখে জানিয়েছেন অপরাজিতা মন্ডল যে আমি প্রতিলিপির প্রথম অ্যাকাউন্টটাতে লগ ইন করতে পারছি না, আপনাদের কন্ট্যাক্ট হচ্ছে। এটা, এই প্রশ্নটা একটু অফ দ্য টপিক, আমি স্টিল নিচ্ছি, উনি বারবার লিখছেন। আপনার যদি আগের কোনো অ্যাকাউন্টে আপনি লগ ইন করতে পারছেন না এরকম হয়, তার একটাই কারণ হবে, আপনি আগে যখন লগ ইন করেছিলেন তখন অন্য কোনো গুগল অ্যাকাউন্ট মানে জিমেল অ্যাকাউন্ট বা অন্য কোনো ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আপনি সরাসরি লগ ইন করেছিলেন। তারপর আপনি হয়তো একবার লগ আউট করেছেন, ফার্দার আপনি যখন লগ ইন করতে গেছেন আপনি অন্য আরেকটা ইমেল আইডি দিয়ে লগ ইন করেছেন, সেই জন্য একটা নতুন অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। আপনি প্রতিলিপি অ্যাপ থেকে লগ আউট করুন, লগ আউট করে প্রথমবার আপনি যে ইমেল আইডিটা দিয়ে লগ ইন করেছিলেন, বা হতে পারে ফেসবুক দিয়ে লগ ইন করেছিলেন, সেটা দিয়ে লগ ইন করুন, তাহলেই আপনি আগের সমস্ত অ্যাকাউন্টসের ডিটেলস ফিরে পাবেন। হীরক মুখোপাধ্যায় জানিয়েছেন অনেকেই রেটিং দিলেও যথার্থ মতামত না পাওয়ায় লেখার মূল্যায়ন করতে পারছি না। এক্ষেত্রে আমি আবার আপনাকে বলবো, আপনি আমাদের আগের ওয়েবিনারটা দেখুন। আমরা একটা রিকোয়েস্ট করেছিলাম আপনাদের, যখন আপনারা লিখছেন প্রতিটা পর্বের নিচে পাঠকদের উদ্দেশ্যে একটা ছোট্ট 2 লাইনের নোটস লিখুন, যাতে পাঠকরা বুঝতে পারেন যে তারা আপনার কাছে কতটা ভ্যালুয়েবল, তারা, আপনি কতটা তাদের মতামতের জন্য অপেক্ষা করছেন। তাদের বলুন যে পরের পর্বে তারা কিরকম দেখতে চান, তারা কি ভাবছেন, এই পর্বটা পড়ে তাদের কেমন লাগলো, সেটা একটু রিভিউ সেকশনে লেখার জন্য, সেটা আপনাকে অনেকটা মোটিভেট করবে। এটা প্রতিটা পর্বে আপনি লিখতে থাকুন, প্রতিলিপির পোস্ট ফিচারটা ইউজ করুন। আহ, তাহলে দেখবেন আস্তে 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 নিশ্চয়ই, আপনি যদি নিয়মিত লেখেন তাহলে আস্তে আস্তে দেখবেন মানুষ রিভিউ দিতে থাকবেন। আমাদের সময় প্রায় শেষই হয়ে গেছে। আমি আর একটা কি দুটো প্রশ্ন নিয়ে আজকের অ্যাকাউন্টটা শেষ করবো। এই একটা প্রশ্ন দেখলাম, তমাল বাবু বলেছেন প্রেমের ক্ষেত্রে সম্পর্কের বিচ্ছেদ বা বিরহ একটা অঙ্গ। হ্যাঁ, অবশ্যই। আর সেক্ষেত্রে আমার একটা অভিমত আছে। অ্যাকচুয়ালি বেস্টসেলার গুলোতেও এগুলো দেখা যায় যে গল্পের শেষটা পাঠকেরা সবসময় চান যে একটা ক্লাসিক হ্যাপি এন্ডিং হবে। এবার সেক্ষেত্রে যদি যদিও এটা পুরোটাই লেখকের নিজস্ব ভাবনার মধ্যে পড়ে, কিন্তু আমিও মনে করি যে শেষটা যদি কখনো একটু অন্যরকম করা যায়, হয়তো হ্যাপি এন্ডিং না হয়ে কোনো স্যাড একটা বা কোনো বিয়োগাত্মক এন্ডিং হলো, বা গল্পের মধ্যে বেশ খানিকটা জুড়ে একটা বিচ্ছেদ পর্ব চললো, তাহলে পাঠকেরা চেষ্টা করেন যে সেই গল্পটাতে আরো আকৃষ্ট হয়ে থাকতে। এবং এই বিরহ জিনিসটা, প্রেম থাকলে বাধা বিরহ এগুলো থাকবেই, এবং এগুলোই প্রেমের মাধুর্য। তো জনপ্রিয় গল্পগুলোতে এগুলোও কিন্তু একটা বেশ গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তো এটা আমরা লক্ষ্য করেছি, আমাদের পয়েন্টে এটা বলা হয়নি, কিন্তু লেখককে ধন্যবাদ যে এই পাঠকটা আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন। এই আর কি। আমি আর একটা কোশ্চেন নিচ্ছি, তারপর আজকের সেশনটা আমরা এন্ড করবো। আহ, সুজাতা বিশ্বাস লিখেছেন যে প্রতিলিপির প্রতিটি গল্প কি প্রতিলিপি টিমের সদস্যরা পড়েন, জানতে আগ্রহী।
আহ, একদমই না। কারণ আমাদের বিশ্বাস করুন এতটা কাজ থাকে যে সারা দিন আমাকে ল্যাপটপের মধ্যে মুখ গুজে পড়ে থাকতে হয়। তো আপনারা হয়তো সামনে লিখছেন, সামনে বিভিন্ন ফিচার্স ইউজ করছেন, আমরা ব্যাকএন্ডে সারা দিন কিন্তু সারাদিন টেকনিক্যাল কাজকর্ম করে চলেছি এবং বিভিন্ন রকম বিষয়ে কাজ করে চলেছি। তো একদমই আমাদের সম্ভব হয় না। আমরা চেষ্টা করি যে ধরুন যে সমস্ত গল্পগুলো ইভেন্টসে যেতে, ইভেন্টসে 1 থেকে 10-এর মধ্যে থাকে সেইগুলো পড়ার, সেই ধরনের লেখকদের প্রোফাইলে যাই, তাদের প্রোফাইলগুলো দেখি। কারণ ইচ্ছে হয় না যে প্রতিযোগিতায় কারা জিতলেন। যারা যে সমস্ত লেখক আমাদের যে শীর্ষ লেখক তালিকা থাকে, যে লিডার বোর্ড থাকে, সেইখানে যারা সাপ্তাহিক র্যাঙ্কিং এ আসছেন তাদের প্রোফাইলগুলো দেখার চেষ্টা করি। এছাড়া যে সমস্ত লেখকরা সব থেকে বেশি রয়্যালটি পাচ্ছেন প্রতি মাসে তাদের প্রোফাইলে যাই, সময় থাকলে তাদের প্রোফাইল থেকে কিছু কিছু লেখা পড়ে দেখি। কিন্তু সমস্ত লেখক আজকে প্রতিলিপি বাংলাতে 20,000 জনের বেশি মানুষ টোটাল লেখেন। এত মানুষের লেখা পড়া একদমই আমাদের সম্ভব নয় পক্ষে। তবে যখন সামনে আসে কোনো ভালো লেখা চেষ্টা করি টুক করে যদি পড়ে নেওয়া যায়, এই আর কি। প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণ করুন, এটা আমি বারবার সবাইকে বলবো। এই মুহূর্তে যে যে প্রতিযোগিতা চলছে অবশ্যই পার্টিসিপেট করুন। পারলে প্রত্যেক কটাতে পার্টিসিপেট করুন, নাহলে আপনার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা একটা দুটো সেগুলোতে পার্টিসিপেট করুন। প্রতিযোগিতায় কিন্তু যে সমস্ত গল্পগুলো সেখান থেকে উইনার্স হয় সেগুলো কিন্তু আমরা বিশেষভাবে নজর দিই, এটা কিন্তু আপনাদের এটুকুই বলার। তো সকলকে ধন্যবাদ আজকের সেশনটাতে আসার জন্য। আশা করি যে আজকের এই পুরো সেশনটা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরলাম, পল্লবী এত সুন্দর করে আপনাদের বোঝালো, এই সেশনটা আশা করি আপনাদের হেল্প করবে। এবং আগামীকালে আপনারা যখন কোনো গল্প উপন্যাস যখন প্ল্যান করবেন, সেটার প্লট নিয়ে ভাববেন, তখন নিশ্চয়ই এই ধরনের কিছু এলিমেন্টস নিয়ে আপনারা একটা খেলার জায়গা পাবেন। এই ধরনের এলিমেন্টস গুলো আপনাদের গল্পের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন। একটু লেগে থাকুন, একটু রেগুলার লিখতে থাকুন, দেখবেন আস্তে আস্তে ডেফিনেটলি সাফল্য পাবেন। যে কোনো প্রয়োজনে, যে কোনো দরকারে আমরা আছি, এই বিষয়ে কোনো চিন্তা নেই। bengali@প্রতিলিপি.com। আপনার যে কোনো প্রশ্ন, যে কোনো যে কোনো কনফিউশন, ডাউটস, আপনি কথা বলতে চান, নর্মাল চিঠি লিখে জানান, আমি আপনার সাথে কন্ট্যাক্ট করব। আপনার সাথে কথা বলে আপনাকে যত মানে যাবতীয় ভাবে আপনাকে অ্যাসিস্ট করার চেষ্টা করব যাতে আপনার কোনো সমস্যা না হয়। সকলকে অসংখ্য সবাই ভালো ধন্যবাদ। থাকবেন, ভালো থাকবেন, লিখতে থাকুন। দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি অন্য আরেকটা ওয়েবিনারে। আবার দেখা হচ্ছে।